আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ওয়াইএসিসি প্রেজেন্টস ব্রেইনওয়েভ ক্যাফে পডকাস্টে। এটি অন্যান্য বারের মতন কোনো লাইভ সেশন নয় অথবা কোনো লার্নিং সেশন নয়। এটি হচ্ছে ওয়াইএসিসি কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্টের একদম সম্পূর্ণ নতুন একটি আয়োজন, পডকাস্ট, যেখানে হচ্ছে আমরা তরুণ লেখকদের সাথে কথা বলবো, তাদের থেকে জানবো যে এখনকার সময়ে একজন তরুণ যদি লেখক হতে চায় তাহলে তার কি ধরনের চিন্তাধারা, কি ধরনের স্কিল এবং কি ধরনের আগ্রহ থাকতে হবে। প্রত্যেক পর্বে আমাদের সাথে একজন নতুন অতিথি থাকবেন এবং তাদের সাথে আড্ডার মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের এই আসপেক্টস গুলো। আজকে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আমি জাবিন আসমিন, জুনিয়র অ্যাসোসিয়েট, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট, ওয়াইবিসি। এবং আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন এমডি কামরান চৌধুরী, যিনি একাধারে একজন কপিরাইটার, একজন লিরিসিস্ট এবং একজন কবি। তিনি বর্তমানে কাজ করছেন ডিজি হুকে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে। চলুন আমাদের ভূমিকা আর দীর্ঘায়িত না করে আমাদের গেস্টের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। স্যার, আপনি যদি নিজের সম্পর্কে একটু বলতেন যে আপনি বর্তমানে কি কাজ করছেন, আপনি বর্তমান ক্যারিয়ারে কিভাবে আছেন, কি পর্যায়ে আছেন? ধন্যবাদ। আম, আমি বর্তমানে আমি অবশ্য অনেক আগে থেকে লেখালেখি করি। স্টুডেন্ট লাইফ থেকে লেখালেখি শুরু করি। এখনো টুকটাক করা হয়। আহ, এখন মানে আগে থেকে হচ্ছে আমি গল্প, কবিতা এগুলো লিখে থাকতাম। এর পাশাপাশি কন্টেন্ট রাইটিং এও প্রায় দীর্ঘ 5 বছর কন্টেন্ট রাইটিং এর একটা অভিজ্ঞতা আছে। এর আগে হচ্ছে রাইটার্স ক্লাব বিডিতে আমি কন্টেন্ট রাইটিং টিম হেড হিসেবে ছিলাম 3 বছর। পরবর্তীতে কারো কর্মব্যস্ততার কারণে সেই প্ল্যাটফর্মের সাথে কাজ করা সম্ভব হয়ে ওঠেনি। এর পাশাপাশি হচ্ছে আমি কপিরাইটিং করছি গত 2 বছর ধরে। আহ, এর আগে একটি এজেন্সিতে আমি চট্টগ্রামে, আমি যেহেতু চট্টগ্রামে থাকি, চট্টগ্রাম কেন্দ্রিক একটু বড় এজেন্সিতে আমি ছিলাম কপিরাইটিং ইন্টার্ন হিসেবে, এবং সেখানেও আমি কয়েকদিন জুনিয়র এক্সিকিউটিভে কাজ করেছি। এর পরবর্তীতে আমি বর্তমানে ডিজি হুক যে মার্কেটিং এজেন্সি আছে সেটার ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে যুক্ত আছি। এর পাশাপাশি টুকটাক তার কবিতা, মানে গল্প, ছোট গল্প লেখা হয়। আর হচ্ছে মাঝে মধ্যে কিছু পত্র-পত্রিকায় মাঝে মধ্যে লেখা হয়। এরকমই ফিচার লেখা হয় টুকটাক, এটুকুই। তার মানে ভাই, আপনি আপনার ক্যারিয়ারের একদম শুরু থেকেই রাইটিং এর সাথে যুক্ত আছেন বা কন্টেন্ট রাইটিং এর সাথে যুক্ত আছেন? জি। জি ভাই, আপনার ছোটবেলা বা পড়ালেখা সম্পর্কে যদি বলতেন যে কোথা থেকে আসলে আপনার এই লেখালেখির ইচ্ছাটা তৈরি হলো। আম, আমার জন্ম হচ্ছে চট্টগ্রামেই। আমি চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করি। আর পরবর্তীতে হচ্ছে পড়াশোনা ধরতে গেলে হচ্ছে আমার বাবা সরকারি চাকরিতে আছেন। তো সরকারি চাকরির সুবাদে হচ্ছে বাবা যে যে জায়গায়, যে জেলাগুলোতে বদলি হতেন, সেখানে আমার স্কুল, মানে আমার হাই স্কুল জীবনটা চট্টগ্রামে শেষ হয়েছে। তবে প্রাইমারি লাইফ, অথবা যদি নার্সারি থেকে শুরু করি শিক্ষা জীবন, বিভিন্ন স্কুলে কুমিল্লা, তারপরে হচ্ছে নোয়াখালী, ওইরকম অঞ্চলে হচ্ছে আমার প্রাইমারি লাইফ শেষ হলো, স্কুল জীবন শেষ হলো। এরপরে আমি হাই স্কুল জীবন শেষ করেছি চট্টগ্রামের কলেজ স্কুলে। এরপর হচ্ছে এখানেই আমার পড়াশোনা, আমার কলেজ, তারপরে আমার ভার্সিটি লাইফ সবই হচ্ছে চট্টগ্রামই। তো আমি যখন স্কুলে পড়ি, ক্লাস 3-তে, যদি আমি শুরু করি যে আসলে আমার সাহিত্য জীবন বা আমার বিশেষ করে বইয়ের সাথে আমার যুক্ত হওয়া কখন থেকে, আমি হচ্ছে যখন ক্লাস 3-তে পড়ি, তখন তো মফস্বল এলাকায় ছিলাম। যদি মনে করে লক্ষ্মীপুরে, বাবার চাকরি সুবাদে ওখানে ছিলাম দীর্ঘ 3 বছর। তো সেখানে হচ্ছে একদিন দেখি যে মফস্বল শহরে বইমেলা হয়, একটা ছোট স্কুলের হুম। মতো, স্কুলের মাঠে বইমেলা হয়। তো বাবা একদিন আমাকে বইমেলা নিয়ে গেল। তো আমি আসলে জানতাম না, জীবনে প্রথমবার বইমেলা দেখলাম। তো মফস্বল শহরে ছোটখাটো বইমেলা হয়। তো সেখানে দেখলাম যে স্টল করে করে, স্টল লাগিয়ে, মানে 10-12টা স্টল দিয়ে বই বিক্রি করছে। হুম, হুম। তো সেখান থেকে হচ্ছে একটা পছন্দ অনুযায়ী কয়েকটা গল্পের বই নিই। গল্পের বই নিয়ে হচ্ছে যখন সময় সময় পেতাম, আহ, আহ, অবসর সময়ে, তখন হচ্ছে বই পড়তাম। তখন থেকে কেন জানি গল্প পড়ার প্রতি, তারপরে হচ্ছে
যদি বলি যে আমি শিশু একাডেমিতে আমি হচ্ছে ড্রয়িং শিখতে যেতাম। তো শিশু একাডেমিতে তখন প্রতি মাসে একটা ম্যাগাজিন বের হতো, এখনো বের হয়। আমাদের সময় বের হতো, এখনো বের হচ্ছে। শিশু নামে একটা ম্যাগাজিন আছে। তো আমার মা মানে আমার প্রত্যেক মাসে হচ্ছে ম্যাগাজিনটাকে মানে সংগ্রহ করতো। মানে আমরা যেন অবসর সময় পড়তে পারি। আমার মা-বাবাও চাইতো যেন একাডেমিক পড়াশোনার পাশাপাশি যেন আ মানে যেন বাহ্যিক বইগুলো এক্সট্রা টুকটাক কারিকুলার একটু জ্ঞান অ্যাক্টিভিটিস থাকে। থাকে। হ্যাঁ, তো সে সুবাদে কেনা হতো, আমি পড়তাম। তো পড়তাম, দেখতাম যে আসলে অনেক তোর মানে আমার বয়সী বা আমার চাইতে ছোট বা আমার চাইতে বড় যারা বয়সী, তাদেরকে দেখতাম সে ম্যাগাজিনগুলোতে গল্প লিখতো, তারপরে ছড়া লিখতো। তখন আমার খুব ভালো লাগতো যে আসলে তো খুব মজার, মজার ছড়া। সবসময় তো পাঠ্য বই তো আসলে মুখস্থ করার জন্য আমাদের পড়তে হতো। পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্য আমাদের পড়তে হতো। কিন্তু ওগুলো হচ্ছে একটা পার্ট অফ লাইফ হয়ে গেল। যে আসলে আ পড়তেই হচ্ছে মানে মানে আ মানে উপভোগ করছি, ভালো লাগছে। তো তখন থেকে হচ্ছে মোটামুটি আ বই রেগুলার পড়া হতো। যখন হাই স্কুলে পড়ি ক্লাস 7 থেকে হচ্ছে আমি মোটামুটি চেষ্টা করতাম। টুকটাক ছড়া লিখতাম, ডায়েরিতে কবিতা লিখতাম, ছোট, ছোট গল্প লিখতাম। একবার স্কুলের একটা ম্যাগাজিনে যখন ম্যাগাজিন ছাপা হয়েছিল, সেখানে ছোট একটা গল্প দিয়েছিলাম, ছোট গল্প। অ আমার লেখা তখনই ১ম ছাপা হয়। আ এরপর থেকে আস্তে, আস্তে বিশেষ করে লেখালেখি তো করতামই টুকটাক, কিন্তু বই পড়তাম প্রচুর। প্রচুর বই পড়তাম। বই পড়াটা একটা নেশা হয়ে গেছিল। মানে একাডেমিক বই থেকে কেন জানি ওই বইগুলো বেশি টানতো। তো একাডেমিক বই তো পাস করার জন্য পড়তে হতো। ফ্যামিলি একটু প্রেশার দিত আসলে পড়াশোনা তো করতে হবে। কিন্তু যখন সময় পেতাম অবসর সময়ে, খেলাধুলার পাশাপাশি যখন সময় পেতাম, বই পড়তাম, টুকটাক লেখার চেষ্টা করতাম। এভাবেই চলতো। কলেজ জীবনে একটু বিরতি দিয়েছিলাম, লেখালেখি করার সুযোগ হয়ে ওঠেনি খুব একটা। তারপর যখন ভার্সিটি লাইফে যখন যুক্ত হলাম, আ তখন হচ্ছে Facebook এ আমি আবার সক্রিয় হই। তখন দেখতাম যে Facebook এ বিভিন্ন গ্রুপ ছিল। কবিতা, গল্পের কিছু গ্রুপ ছিল। সেখানে দেখতাম যে হুম, সবাই হুম, হুম। আ মানে Facebook এ তারা লেখালেখি করত। তো তাদেরকে দেখে আমিও পোস্ট দিতাম। সেখান থেকে মূলত আমার কিছু পাঠক তৈরি হয়। আমি নিয়মিত লেখালেখি শুরু করি। এর পাশাপাশি হচ্ছে কয়েকটা ম্যাগাজিনে, কয়েকটা যৌথ বইতে আমি আমার কবিতা, আ অনেক সময় কিছু পত্রিকায় আমার গল্প আমি দিতাম। তো সেখান থেকে আস্তে, আস্তে আমার Facebook এর সাথে যখন আমি একেবারে লেখক হিসেবে যুক্ত হয়ে গেলাম, তারপর থেকে আমার শুরু হয়। এরপর হচ্ছে আমি রাইটার্স ক্লাব বিডিতে যুক্ত হওয়া শুরু করি ২০২০ সালে। ২০২০ সালে যখন লকডাউন অবস্থায় ছিল অনলাইনে, তখন আমি Facebook এ একদিন স্ক্রলিং করতে, করতে নিউজ ফিডে হঠাৎ দেখলাম যে একটা রাইটার্স ক্লাব বিডি নামে একটা প্ল্যাটফর্ম আছে। আ তারা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করার মানে লেখালেখি, মূলত লেখালেখি দিয়ে শুরু হুম। হয় কনটেন্ট রাইটিং। তো সেখানে হচ্ছে আমি জয়েন করি হচ্ছে ভলান্টিয়ার কনটেন্ট রাইটার হিসেবে। এরপর তার ৩ থেকে ৪ মাস পর আমি প্রমোশন পেয়ে জুনিয়র কনটেন্ট রাইটার হই। এরপরে গিয়ে হচ্ছে আ সেই সুবাদে হচ্ছে আমি কিছু কনটেন্ট লেখা শুরু করি এবং কনটেন্ট নিয়ে হচ্ছে আমি টুকটাক রিসার্চ করা শুরু করি যে আসলে আমাদের দেশে যে কনটেন্ট যারা লেখে, তারা আসলে কনটেন্ট গুলো কিভাবে লেখে এবং তারা এই যে আইডিয়েশন বা তারা যে নিজের মতো করে লিখছে, তো সেগুলো হচ্ছে আমি একটু প্র্যাকটিস করা শুরু করি। যেহেতু প্ল্যাটফর্মের সাথে এই প্ল্যাটফর্মটার সাথে যুক্ত হওয়ার সুবাদে। এরপর হচ্ছে আম এভাবেই শুরু হয়। তারপর হচ্ছে আ একটা সময় গিয়ে আমার প্রমোশন হয়। আমি সেখানে হেড সেই একটা টিমে কনটেন্ট রাইটিং পুরো টিমের আমি দায়িত্ব নেই। ৩ বছর আমি সেই কনটেন্ট রাইটিং টিমের হেড হিসেবে ছিলাম এবং পাশাপাশি আমি চেষ্টা করেছি যারা নতুন হিসেবে আমাদের এখানে মেম্বার হিসেবে যুক্ত ছিল, তাদের সকলকে মানে বেশিরভাগ সবাইকে হচ্ছে যে কনটেন্ট লেখার যে আইডিয়া, কনটেন্ট কিভাবে লিখতে হয়, তার সেশন থেকে শুরু করে আ মোটামুটি একটা ধারণা দেওয়া। আ এরপরে হচ্ছে আমি গত বছর থেকে বর্তমান ২ বছর হয়ে গেছে কপি রাইটিং এর সাথে যুক্ত হই। কপি রাইটিং এর উপর ১ম একটা ইন্টার্ন করেছিলাম। ইন্টার্ন করার পর আস্তে, আস্তে হচ্ছে যে কপি রাইটিং কিভাবে করতে হয়, আ সেটার একটা যে ধারণা নেওয়া, সেটার সাথে যে লেগে থাকা। তো সব মিলে হচ্ছে আমার মানে একদম ছোটবেলা থেকেই হচ্ছে লেখালেখির সাথে যেভাবে সাহিত্যের সাথে যুক্ত হওয়া, এখন আমাকে ক্রিয়েটিভ জায়গাতে পর্যন্ত চলে নিয়ে এসেছে আরকি।
ভাই, যতদূর বুঝলাম আপনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনার ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আপনার একটা এক্সপোজার ছিল আপনার ফ্যামিলি থেকে, তারপর ধীরে ধীরে আপনার এখানে আসা। ভাই, একটা কথা বলেছিলেন যে আপনি যখন রাইটার্স ক্লাব বিডিতে কন্টেন্ট রাইটিং এর জন্য ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিলেন, তখন আপনি রিসার্চ করেছেন যে বাংলাদেশে আসলে কন্টেন্ট রাইটিংটা কিভাবে করা হয় বা বাংলাদেশের মানুষ কিভাবে কন্টেন্ট রাইটিং করে। তো আমারও আপনার কাছে সেম প্রশ্ন যে আসলে বাংলাদেশি কন্টেন্ট রাইটিং এর ধারাটা কিরকম, যে এখানে কিভাবে কন্টেন্ট রাইটিং করা হয়, যে মানুষ কি আদৌ সত্যি সত্যি রিসার্চ করেই কন্টেন্টটা রাইটিং করে, নাকি যা মনে চায় তাই লিখে দিলাম এই ধরনের কিছু? আসলে আহ, আমাদের দেশে ম্যাক্সিমাম তরুণরা যারা কন্টেন্ট রাইটিং এবং কন্টেন্ট রাইটিং কে তারা মনে করে যে কবিতা কিংবা গল্পটাই হচ্ছে কন্টেন্ট রাইটিং। আসলে এটা সব একদমই ভুল। হুম, হুম, সেটা আমিও মনে করতাম প্রথমে। তবে এরপরে যখন আমি আস্তে আস্তে যখন আমি বিভিন্ন দেশের কন্টেন্ট রাইটিং গুলো যখন আমি দেখা শুরু করি এবং রিসার্চ করা শুরু করি, আমি যেটা পেয়েছি যে কন্টেন্ট রাইটিং গুলো হচ্ছে যে মনে করেন একটা লাইব্রেরি। আমি যদি হুম, একটা এক্সাম্পল দিই, বাতিঘর। বাতিঘরে কি আছে? বাতিঘরে হচ্ছে একটা লাইব্রেরি, অন হুম, কাইন্ড অফ লাইব্রেরি। কিন্তু সেটা লাইব্রেরি না, সেটা হচ্ছে একটা দোকান, এটা বুক শপ। সেখানে বই পড়া যায় এবং তার পাশাপাশি আমি বই কিনতেও পারবো এবং বই পড়তেও পারবো চাইলে, সুবিধা আছে। আহ, এখন আমাদের দেশে বেশিরভাগ তরুণরা মনে করে যে আমি যে গল্প কবিতা লিখছি সেটা হচ্ছে সম্ভবত কন্টেন্ট রাইটিং। আসলে সেটা না, সেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। কন্টেন্ট রাইটিং এবং ক্রিয়েটিভ হুম। রাইটিং এর মধ্যে অনেক পার্থক্য আছে। দুটো গল্প আলাদা কবিতা বিষয়। হচ্ছে, হ্যাঁ, গল্প কবিতা উপন্যাস হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি সৃষ্টি করা। আমি আমার মধ্যে যে হুম, ক্রিয়েটিভিটি আছে সেটা আমি সৃষ্টি করছি আমার লেখার মাধ্যমে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। কিন্তু কন্টেন্ট রাইটিং হচ্ছে আমি যে বললাম বাতিঘর নিয়ে আমি লিখলাম, বাতিঘরে কি কি আছে, হুম, বাতিঘরে আমি হুম, কেন যাব, এবং বাতিঘরে কি 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 ধরনের বই পাওয়া যায়, আর বাতিঘর ভবিষ্যতে আমাদের জন্য কতটুকু, বা তাদের ভিশনটা বা মিশন কি, তারা হুম, কেন হুম, এত বছর ধরে, 15 বছর ধরে তারা এই বইয়ের বুকশপের জগতে আছে, সেটা হচ্ছে আমি একদম সাজিয়ে, সেটা 500 শব্দ হোক, 100 শব্দ হোক, 2000 শব্দ হোক, সেই শব্দের মধ্যে আমি গুছিয়ে লিখে একটা ধারণা দেওয়া যে এখানে কি কি আছে। তার পাশাপাশি দেখা যায় অনেকে মনে করে আর এটা এটা কন্টেন্ট লিখছে, মানে এটা লেখা, কিন্তু এখানের মধ্যে উদাহরণ দিয়ে দিচ্ছে। কন্টেন্ট রাইটিং কিন্তু হুম, উদাহরণ দেওয়া যায়। হ্যাঁ, অনেকে মনে করে এটাকে ফিচার বলে, কিন্তু কন্টেন্ট রাইটিং আর ফিচারের মধ্যে অনেক পার্থক্য আছে। ফিচার হচ্ছে হুম, যেমন হচ্ছে একটা ফিচার আমি লিখে ফেললাম যে অমুকের জন্মদিন, বা একটা টিপস দিয়ে দিলাম। যেমন আমি গত যখন আমি কন্টেন্ট রাইটার ছিলাম, তখন আমি একবার ডিমেনশিয়া রোগ নিয়ে একটা কন্টেন্ট লিখেছিলাম। হুম, এটি হুম, হচ্ছে প্রায় 1000 1500 শব্দের উপরে। সেখানে আমি কি কি করেছি, সেখানে আমি ডিমেনশিয়াটা কি, ডিমেনশিয়া কেন হচ্ছে, ডিমেনশিয়া হুম, ডিমেনশিয়া রোগটা কাদের হচ্ছে, এটা লক্ষণগুলো কি কি, সেটা আমি একেবারে বিস্তারিত করে লিখলাম। তো কন্টেন্ট রাইটিং হচ্ছে আপনাকে বিস্তারিতভাবে লিখে, সেটা 1000 শব্দ হোক, বা আপনাকে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আপনাকে 1500 শব্দের মধ্যে অথবা 1000 শব্দের মধ্যে আমাকে একটা পুরো এই এই একটা বিষয়ের উপর আমাকে একটা পুরো বিস্তারিত হবে, পুরো একটা বিষয় এত শব্দের মধ্যে আমাকে লিখে দিতে হবে। হুম, হুম, যেমন আমি কিন্তু টুকটাক ক্লায়েন্টের সাথেও কাজ করেছি। আমার আহ, প্রায় 20 থেকে 30 জন আমি ক্লায়েন্টের সাথে, যখন কন্টেন্ট রাইটার ছিলাম, এর পাশাপাশি আমি 20 থেকে 30 জন ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি। প্রোডাক্ট কন্টেন্ট রাইটিং, তারপর হচ্ছে যে এমনও হচ্ছে যে এমওআই নামে একটা ইয়ে আছে বাইরে যাওয়ার জন্য, ইংরেজিতে কন্টেন্ট যেভাবে লিখতে হয়। এরপর এমন হচ্ছে যে একটা প্রোডাক্ট তারা লঞ্চ করবে, সেটা আমি বিস্তারিত, আমার একটা প্রোডাক্ট আমাকে ওয়েবসাইটের জন্য আমার লিখতে হবে, আমি ওয়েবসাইটে একটা ব্রিফ দিব। তো এটাও অনেক অনেক একটা কন্টেন্ট রাইটিং এর মতো। তা আমাদের দেশে হচ্ছে এই মানে অনেকে এটা মানে অনেকে নতুন যারা একটু গুলিয়ে ফেলে যে আসলে গল্প কবিতা হচ্ছে যে কন্টেন্ট রাইটিং। আসলে কন্টেন্ট রাইটিং না, এটা সেক্টর আছে। ক্রিয়েটিভ রাইটিং হচ্ছে গল্প কবিতা উপন্যাস হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, এবং কন্টেন্ট রাইটিং হচ্ছে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের উপর লেখা যেতে পারে, কোন একটা শপ, সুপার শপ, কিংবা কোন একটা দেখা যাচ্ছে একটা লাইব্রেরি, কোন একটা হাসপাতাল,
হ্যাঁ, যেগুলো হচ্ছে একেবারে অথবা কোনো মানে স্পেসিফিক সাহিত্যের বাইরে। টপিকের উপর। হ্যাঁ, স্পেসিফিক স্পেসিফিক টপিকের উপর লেখা। সেটা হচ্ছে হুম কনটেন্ট হুম রাইটিং, এবং কনটেন্ট রাইটিংটা হচ্ছে আ অনেক গবেষণা করে লিখতে হয়। অনেক ইনফরমেশন হুম নিতে হয়। আমি যে লিখলাম, আমি ইনফরমেশনটা কোত্থেকে পেলাম? সেটাও কিন্তু আমাকে হুম, রেফারেন্সটা দিতে সোর্স হয়। উল্লেখ যে করতে আমি হয়। এখান থেকে পেয়েছি। তো অনেক সময় দেখা যায় যারা তরুণ আছে তারা মনে করে যে আমি একটা আ Facebook এ লিখলাম ধরুন। কিন্তু আপনি হুম যে হুম তথ্যটা পেলেন, আপনি এটা কোথা থেকে পেলেন? অনেক সময় তারা এই রিসার্চটা বা এই রেফারেন্সটা তারা দিতে চায় না। এটা হুম কিন্তু হুম একেবারে ভুল। তার রেফারেন্সটা দিতে হয়। না দিলে কি হয় যে আপনি কিভাবে লিখলেন? এটা তো মনে হচ্ছে আপনার কথাটা মিথ্যাও হতে পারে। এই তো তথ্যটা কতটা আমি এটা একটু বিশ্বাসযোগ্য? সবসময় করতাম যে আমি এটা কোত্থেকে পেয়েছি? আমি কোন পত্রিকা থেকে করে নিয়েছি? তবে হ্যাঁ, হুম কনটেন্ট রাইটিংটা কিন্তু একটা ক্রিয়েটিভিটি। অবশ্যই একটা ক্রিয়েটিভিটি। হুম কারণ সেখানে আপনাকে আপনার মতো করে লিখতে হবে। সেটা একেবারে আপনি যেখান থেকে পেয়েছেন সেখান থেকে কপি করা যাবে না বা সেখান থেকে তথ্য কতটা করা যাবে না। আপনি প্রয়োজনে আপনি একটা সুন্দর দিচ্ছেন যে ধারণা দিচ্ছেন। আপনি প্রয়োজনে সেটাকে একটু এলোমেলো করতে পারবেন কিন্তু বেশি করা যাবে না। যেমন হচ্ছে জি জি। অনুবাদ। অনুবাদ এবং ভাষান্তরের মধ্যে অনেক পার্থক্য আছে। ভাষান্তর মানে কি? হুম, সেটা হচ্ছে আমি আমার নিজের ভাষা দিয়ে এই অনুবাদটাকে বুঝিয়ে লিখব। কিন্তু মানে যে অনুবাদ কি? যে অনুবাদ হচ্ছে জিনিসটা আছে সেটা ধরে রেখে আমি আমার ল্যাঙ্গুয়েজে সাজালাম। জি। কিন্তু অনুবাদ কি? অনুবাদ হচ্ছে ডিরেক্ট। হচ্ছে যে হুম হুম ইংরেজিতে হুম যে শব্দটা আছে আমি ডিরেক্ট অনুবাদ করব। কিন্তু ভাষান্তর এবং অনুবাদের মধ্যে যেমন পার্থক্য আছে, তেমনি ক্রিয়েটিভ রাইটিং এবং কনটেন্ট রাইটিং এর মধ্যে অনেকটা পার্থক্য ঠিক আছে। আছে। তো এই রিসার্চটা করে আমি কিছু রিসার্চ আমি বের করেছি। এবং আমাদের দেশে আ আ বর্তমান তরুণরা তারা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অনেকটাই কনটেন্ট রাইটিং এবং আমাদের হুম দেশটা হুম কিন্তু এখন বর্তমানে মার্কেটিং এর ক্ষেত্রে কিন্তু কনটেন্ট রাইটিং বা কপি রাইটিং এগুলোর উপরে নির্ভর করে চলছে। কারণ খুবই এগুলো ছাড়া কিন্তু ইম্পর্টেন্ট। আসলে মার্কেটিং হচ্ছে না। হ্যাঁ? তো একটা হ্যাঁ, এখন লিমিটেশন আছে, মোটামুটি একটা দেখা যায় ক্লায়েন্টের লিমিটেশন আছে। সব মিলিয়ে আরকি। মোটামুটি তো দেখা যায় যে ডিজিটাল। জি। এটাই হচ্ছে আপনার মানে কনটেন্ট রাইটিং আরকি। জি ভাই, আমরা আপনার এই আলোচনা থেকে যেটা বুঝলাম যে হচ্ছে কন্টেন্ট রাইটিং আর ক্রিয়েটিভ রাইটিং দুটো আলাদা জিনিস। হুম, তাহলে কপি রাইটিংটা কিভাবে এই দুইটা জিনিসের থেকেও আলাদা? আচ্ছা। কনটেন্ট রাইটিং এর পরে পরের মানে উপরে মানে কনটেন্ট রাইটিং এর সবচাইতে এবং লাস্ট উপরে বলতে পারেন এটাকে, অনেকে এটাকে উপরে হিসেবে ধরে যে ফার্স্ট প্রায়োরিটি, অনেকে এটাকে বলে যে এটা লাস্ট প্রায়োরিটি। হ্যাঁ? ক্রিয়েটিভ রাইটিং, কনটেন্ট রাইটিং, কপি রাইটিং। আবার অনেকে বলে যে না কপি রাইটিংটা মনে হয় সেরা কারণ কপি রাইটিং এর ডিমান্ড আছে অনেক আমাদের দেশে। কারণ কপি হুম, রাইটিং ছাড়া তো আমি একটা বিজ্ঞাপন দেখতে পারতেছি না। আমার তো একটা বিজ্ঞাপন দেখতে হলে তো আমি কিভাবে দেখব? এখন আমি যখন কনটেন্ট রাইটার ছিলাম একদম honestly সে যে আমি কপিরাইটিং কে মনে করতাম যে আ হয়তো কোনো আইনের যে কপিরাইট আছে এটা। আর ২য় বিষয় হচ্ছে কপি করে মনে হয়। মানে কোনো একটা লেখাকে মনে হয় কপি করে। এটাই মনে করতাম। তারপর আমি একটা YouTube এ সার্চ দিলাম, Google এ সার্চ দিলাম যে আসলে কপি রাইটিং টা কি? তখন দেখলাম তখন একেবারে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। আমি বললাম যে এটাকেই কপি রাইটিং বলে। যেখানে হচ্ছে বিজ্ঞাপনের জন্য লেখে এবং যারা কপি লিখে তাদেরকে কপি রাইটার বলে। তারপর হচ্ছে আ আমি অবাক হয়ে গেলাম যে আমরা এই যে ছোটবেলা থেকে যে একদম বড় হয়েছি পর্যন্ত জীবনে এখনো পর্যন্ত যে ফোনে যে বিজ্ঞাপনগুলো দেখি, অনেক সময় এড চলে আসে Facebook এ বা বিভিন্ন পেজে বিভিন্ন ক্লায়েন্ট যে বিভিন্ন ব্র্যান্ডের যে Facebook পেজ গুলো আছে, এই যে তারা মার্কেটিং করছে একটা আ হুম, আ ব্যানারের মাধ্যমে একটা পোস্টারে যে একটা লাইন গুলো লিখছে বা একটা এড চলছে, এড এর মধ্যে বলছে, হ্যাঁ? আ তো এগুলো তখন আমি বুঝতে পারলাম। তো আসলে এগুলো কি হচ্ছে কপিরাইটিং বলে। তখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে তো কনটেন্ট রাইটিং থেকে মনে হয় এগুলোই হচ্ছে সবচাইতে মানে ডিমান্ডফুল। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে কপি রাইটিং এর ভিতরেই কিন্তু কনটেন্ট রাইটিং জড়িয়ে আছে। মানে একজন একজনকে ছাড়া চলতে পারবে না। কিভাবে? এই যে আমরা যে Facebook এ যে ক্যাপশন দেখি না? যে ব্র্যান্ডের যে যখন একটা হুম, ব্র্যান্ড যখন হয়, আ যেমন ধরেন যে আমাদের আ আ ধরুন যেমন পাঠাও অথবা যেকোনো একটা আমি ব্র্যান্ড বলি, যেমন ইস্পাহানি চা। হুম, আমরা ইস্পাহানি চা তো সবাই চেনে। কম বেশি সবাই খাই। এখন আপনি যখন Facebook পেজে ঢুকবেন, তখন দেখবেন যে সুন্দর একটা চায়ের
চায়ের টি বা চা পাতার যে প্যাকেটটা এবং চা ঢালছে বা একটা সুন্দর একটা ছবি, হুম হুম সেখানে হুম। লেখা আছে যে একটা ট্যাগলাইনও আছে তাদের। তো যেমন সেখানে থাকতে পারে একটা লেখা যে নিদারুণ মানে একটা সন্ধ্যায় চায়ের কাপ চা জমে উঠুক প্রতিটি ক্ষণে, সুন্দর একটা লাইন। এরপরে দেখবেন হ্যাঁ ক্যাপশন আছে। ওই ক্যাপশনটাও কিন্তু একটা কন্টেন্ট রাইটিং। কেন? হ্যাঁ। কারণ কপি রাইটিংটা থেকেই হচ্ছে সে ক্যাপশনটা লেখা শুরু করছে। কপি রাইটিংটা যদি না হয়, একজন কপি রাইটার কখনোই ক্যাপশনটা লিখতে পারবে না। আগে তাকে কপিটা তৈরি করতে হবে। তারপর সেখান থেকে সে ক্যাপশন লিখতে পারবে। তো কপি রাইটিংটা হচ্ছে কপি রাইটিং অনেক ভাবে আছে। প্রথম হচ্ছে যে ট্যাগলাইনটা। যেমন হুম, হচ্ছে আমি যদি বলি কেএসআরএম স্টিল তো নাম শুনেছেন। কেএসআরএম একটা সুন্দর জি। শব্দ আছে। একটা ট্যাগলাইন আছে। হ্যাঁ? শিখর থেকে শেখরে। হ্যাঁ হ্যাঁ। একটা শব্দ। এরপরে হচ্ছে আরো অনেক ব্র্যান্ড আছে। যেমন গ্রামীণফোন, কাছে থাকুন। হ্যাঁ? হুম। রবি, জ্বলে উঠুন আপন শক্তিতে। আপন শক্তিতে, যেমন আমি হ্যাঁ। যদি রবির কথা বলি, রবির সাথে ট্যাগলাইনের সাথে এত মানে ট্যাগলাইনটা কেন লিখলো? রবি মানে কি? রবি মানে হচ্ছে সূর্য সূর্য। মানে আলো। হ্যাঁ। হ্যাঁ। তো ওখানে থেকেই সে ব্র্যান্ডের নামকরণ থেকেই কপিরাইটার লিখলেন এবং ট্যাগলাইনটা দিল কি জ্বলে উঠুন আপন শক্তিতে। হ্যাঁ? মানে একেবারে আলোর মতো জ্বলে উঠতে বলছে। হুম, তো আপনি দেখবেন ওরা যখন রবি যখন তাদের যে লোগোটাতে যখন তারা একটু র‍্যাপ সিস্টেম করলো, লোগো যে একটা আ ৩ একটা কোণার মতো একটা আছে, চিহ্ন আছে হুম লোগোটা। হুম। রবি লেখা আছে, একটা লোগো আছে। এখানে ওরা যখন দেখলো যে ওদের যে নামটা রবি, এটা যখন লাল রঙের যখন হলো রেড ইয়াতে, তারপর তারা চিন্তা করলো যে আমার ডিজাইনও করতে হবে আমার মানে লাল শেপে আমার ডিজাইনটা হবে এবং আমি সেখানে আমার যে ট্যাগলাইন আছে এই ট্যাগলাইনটাকে আমি ব্যবহার করে কপি লিখবো যেন যদি আমি বলি এয়ারটেলের কথা, এয়ারটেল এয়ারটেলের কপিগুলো যদি দেখেন, মানে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। এটা কিন্তু তাদের হ্যাঁ। ট্যাগলাইন না। এটা হচ্ছে তাদের কপি যে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল এবং তারা বন্ধু রিলেটেডই সবসময় অফার গুলো দিবে এবং তারা বিভিন্ন ইয়ের মধ্যে কিন্তু সেটা লেখে। তো এই যে ট্যাগলাইনটা এটা কিন্তু একটা কপি। দ্বিতীয় হচ্ছে যখন আমরা দেখি যে খুব সুন্দর লাইন দিয়ে কি ৪ শব্দ ৫ শব্দের মধ্যে কি সুন্দর করে একটা পোস্টারের মধ্যে লিখে রাখে। হ্যাঁ? যে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, জ্বলে উঠুন আপন শক্তিতে। এরপর হচ্ছে আরো অনেকগুলো লেখে। আ যেমন দেখেন যে দারাজের ১০ এ ১০। এখন প্রত্যেক ডিসেম্বর বা নভেম্বরের কাছাকাছি আসলে ওরা একটা অফার দেয় ১০ এ ১০। এখন আ চলতেছে 11 হ্যাঁ, তো এটাও একটা হচ্ছে কপি। তো আরেকটা হচ্ছে কপিরাইটাররা অনেকগুলো কাজ করে। সেটা হচ্ছে বিশেষ করে টিভিসির ক্ষেত্রে, ওবিসি এবং টিভিসির ক্ষেত্রে তারা স্ক্রিপ্ট লেখে। হুম হুম তারা যদি স্ক্রিপ্ট না লেখে এবং তারা যদি একটা স্টোরি দাঁড় করে স্টোরি টেলিং করতে না পারে, তাহলে কিন্তু একটা টিভিসি হওয়া অসম্ভব ব্যাপার। হুম আমরা কিন্তু অনেকে জানি না যে একজন কপিরাইটার এবং একজন ক্রিয়েটিভ ডিরেক্টরের খুবই অবদান আছে একটা অ্যাড বানাতে। আমরা একটা ৫ মিনিটের অ্যাড দেখি, ৫ মিনিট যদি বলি ১ সেকেন্ডের বা দুঃখিত ১ মিনিটের যদি একটা অ্যাডও দেখি, সেখানেও কিন্তু তাদের অনেক অবদান আছে এবং অনেক আ বড় স্ক্রিপ্ট লিখতে হয়, ওরা একটা স্টোরি লাইন তারা সাজাতে হয়। হ্যাঁ, স্টোরি লিখে, স্ক্রিপ্ট লিখে, তারপর তারা একটা ভয়েস স্ক্রিপ্ট পর্যন্ত লিখে। যেমন আমি কিন্তু হুম হুম ২-১ টা আ অনেকগুলো ভয়েস স্ক্রিপ্ট লিখেছিলাম বিভিন্ন ক্লায়েন্টের ক্ষেত্রে। এজেন্সি এজেন্সিতে যে যারা যে ব্র্যান্ড গুলো কাজ করে তাদেরকে আমরা আমাদের ভাষায় ক্লায়েন্ট বলে থাকি। হুম হুম আম এখন আ ধরুন যে মানে কপি রাইটার ছাড়া এবং কপি রাইটিং ছাড়া সে ব্র্যান্ডটা কখনো উঠবে না। হ্যাঁ? হুম যেমন হচ্ছে আমি আমাদের একজন ক্লায়েন্ট আছে সেটা হচ্ছে বিএমএলপি গ্যাস। হ্যাঁ? আমি আপনার নাম শুনেছেন কিনা বিএমএলপি গ্যাস যেমন বসুন্ধরা গ্যাস এবং একটা হুম বিএমএলপি হুম গ্যাস আছে। আমি কিছুদিন আগে একটা কপি লিখেছিলাম। তাদের ফেসবুক পেজে তাদের একটা মার্কেটিং। তো আমাদের কাজ হচ্ছে কি তাদের যে সিলিন্ডার গ্যাসগুলো আছে সেগুলোকে মার্কেটিং করা। হুম হুম এখন
আমি একটা কপি লিখেছিলাম সেখানে, যে আম, প্রান্তর থেকে প্রান্তরে নিরাপদভাবে পৌঁছে যায়। হ্যাঁ, না, প্রান্তর থেকে প্রান্তরে পৌঁছে যায় দেশ জুড়ে। ঠিক আছে? এটা আমি লেখার পরে যখন, মানে এটা যখন আমার যে ভিজুয়ালাইজার যখন এটা করলো, এটা যখন ফেসবুকে পাবলিশড হলো তাদের পেজে, আমি একদিন লক্ষ্য করলাম যে এই লাইনটির কারণে নাকি হয়েছে নাকি ব্র্যান্ডের ছবি দেখে এতগুলো রিয়েক্ট, এতগুলো কমেন্ট, এবং সবাই সুনাম করা শুরু করছে যে এই এই জিনিস, মানে আপনাদের ঘ্যাসটি অনেক ভালো বা এরকম এরকম। এটা কেন হচ্ছে? এটাতে কিন্তু সাধারণ, আপনি যখন ফেসবুক স্ক্রল করবেন, আপনি ব্র্যান্ডকে দেখার আগে আপনি সেই লাইনটি আগে পড়ে দেখবেন যে 3 লাইনের কি সুন্দর একটা কথা, বা হুম। এটা আমার অনেক কিনতে হবে, এত মানে ভালো একটা ইনফরমেশন দিল। তো কপির মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, কপির মধ্যে হচ্ছে একটা হুক থাকে যে আপনাকে কিনতে বাধ্য করছে, এটা হচ্ছে হুক করে দিচ্ছে। আবার অনেক সময় কয়েকটা লাইন আপনাকে একটু ক্যাচি ওয়ার্ড আছে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যখন এর আগে যদি যে এজেন্সিতে ছিলাম, তখন আমি দেখতাম যে আমার যে সুপারভাইজার ছিল তিনি একটা লিখেছিলেন কনফিডেন্স ইভেন্টে, যেমন হচ্ছে যে আমার বাবা দিবসের জন্য আমার বাবা আমার কনফিডেন্স। খুব হুম। সুন্দর লাইন, আমার বাবা আমার কনফিডেন্স, বাবা দিবসের জন্য কনফিডেন্স ইভেন্ট একটা উইশ পোস্ট করছে। মানে এত সুন্দর যে এটা, মানে আমি জানি না, মানে এটা সিমেন্ট কতগুলো বিক্রি হবে কিনা আমি জানি না, কিন্তু এই যে ক্রিয়েটিভিটি, ওনার যে ক্রিয়েটিভিটি কিংবা আমার যে ক্রিয়েটিভিটির কারণে একটা ব্র্যান্ড অনেক, মানে ওদের কাছে একটা অনেকগুলো গ্রাহকের কাছে পৌঁছে গেল। তো কপিরাইটারদের পৌঁছে। অনেকগুলো অবদান আছে মানে এই ক্ষেত্রে। এবং কপিরাইটার যদি না থাকে, বা কপিরাইটারদের যদি একটা ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে কিন্তু আহ, একটা এজেন্সি বলুন কিংবা একটা ক্লায়েন্ট কখনোই ক্লায়েন্টের প্রোডাক্ট গুলো উঠবে না, কিংবা আমাদের কাছে বা আপনাদের কাছে আমরা সাধারণ যারা আছি বা অডিয়েন্স আছি বা কাস্টমার আছি তাদের কাছে এটা পৌঁছাবে না। তো কপিরাইটিং হচ্ছে এগুলাই, যেটা যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ব্র্যান্ডের যে ফেসবুক পেজে, এখন তো সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড হয়ে গেছে। আগে তো সোশ্যাল বিজ্ঞাপনের মিডিয়া বেসড হয়ে গেছে। আমরা হ্যাঁ। বিজ্ঞাপন দেখতাম, এখন তো সবাইকে টিভি দেখে না ধরতে গেলে। তো ফেসবুক সোশ্যাল মিডিয়া রিলেটেড যেহেতু হয়ে গেছে, ফেসবুক ইনস্টাগ্রাম, বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রামে বেশি মার্কেটিং গুলো হয়। তো হুম হুম। সেক্ষেত্রে যে ব্র্যান্ড গুলো ধীরে ধীরে তারা যখন মার্কেটিং এ চলে গেছে, ডিজিটাল মার্কেটিং এ, তখন থেকে হচ্ছে কপি রাইটারদের মানে স্বর্ণযুগ বলা যায়। এবং হুম। বর্তমানে আমাদের দেশে তো অনেকগুলো এজেন্সি আছে এবং অনেকগুলো ক্লায়েন্ট, যারা যে ক্লায়েন্ট গুলো আছে, ব্র্যান্ড গুলো আছে, সে ব্র্যান্ড গুলোই হচ্ছে মূলত সবার কাছে পৌঁছে গেছে, সবার কাছে মার্কেটিং এর জগতে পৌঁছে গেছে। সে একমাত্র হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং পৌঁছে গেছে একমাত্র কপিরাইটার, সেই সাথে যে ডিজাইনার আছে, পুরোটা এজেন্সি জুড়ে, মানে এজেন্সির কি বলা হয় যে তাদের অবদানের কারণে এবং তাদের কারণে। তো এটা হচ্ছে মূলত কপিরাইটিং। স্যার আমি একদম মানে সহজ ভাষায় যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়ে কপিরাইটিং এমন একটা জিনিস যেখানে হচ্ছে আমি একটা ট্যাগ লাইনের মাধ্যমে বা ছোট কিছু কথার মাধ্যমে আমার যে প্রোডাক্ট বা যে ব্র্যান্ড তার যে মেইন মোটিভ সেটাও বোঝাবো, মানুষকে কানেক্টও করব, আর যেন মানুষের কাছে সেটা ক্যাচি মনে হয় সেরকম একটা ব্যবস্থা করবো, যেন আমার ব্র্যান্ডের মোটিভটাও বোঝা যায় আর মানুষ কানেক্টেডও ফিল করে। আমি সেই কাজটা করতেছি যখন আমি একজন কপিরাইটার। জি। আচ্ছা। ভাই, আপনার দুটো বই যেগুলো রিলিজ হয়েছে, একটা হচ্ছে নিথর স্টেশন যেটা গল্পগ্রন্থ, আর একটা হচ্ছে গিয়ে অখ্যায়িকা যেটা কাব্যগ্রন্থ। তো আমার কাছে ছোটবেলা থেকে যেটা মনে হয়, আমিও টুকটাক বই টই পড়ি আপনার মতোই, হচ্ছে আমার এরকম ছোটবেলা থেকেই একটা লিটারেচার এক্সপোজার ছিল। আমার প্যারেন্টস আমাকে বেশ পুশ করতো বলতে কি মানে আমার ইন্টারেস্ট তৈরি করার চেষ্টা করতো যে হ্যাঁ, বই পড়ো, জিনিসগুলো ভালো, বা বই পড়লে তুমি বেশি এন্টারটেইনড ফিল করবা। তো যেটা হতো যে আমি সাহিত্যের ক্ষেত্রে না উপন্যাস বা ছোট গল্পের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড ফিল করতাম, কিন্তু কবিতা কেন যেন আমার কাছে অনেক কঠিন লাগতো। আমি কবিতা কখনোই বুঝতাম না, এখনো কবিতা আমি ঠিক তেমন বুঝি না। আপনার কাছে কি মনে হয় যে কবিতা আর গল্প গ্রন্থ কোনটা মানে পাঠকদের কাছে অতি প্রিয়? আচ্ছা। আহ
একটু মনে হয় আপনার বলতে একটু মনে ভুল হয়েছে, অসুবিধা নাই। আমার বইয়ের সংখ্যা হচ্ছে ৪টি। হ্যাঁ, আমি হচ্ছে ২টা জি, গল্প ৪টি। আর একটি কবিতা আর একটি হচ্ছে যৌথ কাব্যগ্রন্থ। আমি হচ্ছে যৌথ কাব্যগ্রন্থটা সম্পাদনা করি ১ম এ। এটা আমার ১ম বই। এরপর হচ্ছে অখ্যায়িকা আমার জি, দুঃখিত, জি। নিথর স্টেশন আমার গল্প ২য় বই, এবং ৩য় বই অখ্যায়িকা, এবং ৪র্থ বই হচ্ছে কমলা রুদ্র, যেটা এবছর ২৫ সালে প্রকাশিত হয়েছে। সমস্যা নেই। আম কবিতা এবং গল্পের মধ্যে তো অনেক পার্থক্য আছে। কবিতা হুম, জিনিসটা হচ্ছে যে এখানে আ অনেক কিছু জানার প্রয়োজন আছে কবিতার ক্ষেত্রে। আমাদের দেশে বলতে গেলে বর্তমানে তরুণরা যারা কবিতা লেখে, বা আমরা যারা যখন কবিতা পড়া শুরু করি, আমরা তো কারো না কারো কবিতা পড়েই হচ্ছে মতো কবি বা কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছিলাম। যেমন আমার জি, অনুপ্রেরণা ছিল হচ্ছে আ কবিতা লেখার ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম ছিলেন, রবীন্দ্রনাথ হুম, ঠাকুর, তারপর হচ্ছে আল মাহমুদ, আ হেলাল হাফিজ, ওরকম জীবনানন্দ দাশ, বিশেষ করে জীবনানন্দ দাশের কবিতা তো আমার আ সবসময়ের মতো প্রিয়। এই মানুষগুলোর মানে আমার কবি হওয়ার পিছনে একটা অবদান আছে। কারণ ওদের বই না পড়লে হয়তোবা আমি কবিতা লিখতে পারতাম না। তো এখন কবিতার মধ্যে আসলে আ যেটা হয় যে, মানে কবিতা এমন একটা বিষয় যে আমি যেটা কল্পনা করছি সেটা আমি কিছু সুন্দর, সুন্দর লাইন, সুন্দর, সুন্দর শব্দ দিয়ে, সুন্দর একটা আ মানে অক্ষরবৃত্ত দিয়ে হচ্ছে আমি কবিতা লিখে ফেললাম। কিন্তু আ কবিতা এখন অনেকভাবে লেখা যায়। কেউ গদ্য কবিতা লেখে, কেউ ছন্দ হুম, হুম, আকারে ছন্দগীত আকারে কবিতা লেখে। আ কিন্তু ওই কবিতাটা হচ্ছে যে আমি যেটা অনুভব করলাম, যেটা কল্পনা করলাম, সেটা আমি সাজিয়ে লিখলাম, বা আমি মানে আমার মতো করে লিখলাম। সেটা কবিতা। যেমন আগের যারা লিখতেন কবিতা, তারা কিছুটা বেশিরভাগই ছন্দ আকারে লিখতেন। তার পাশাপাশি কেউ গদ্য কবিতাও লিখতেন। তা আমাদের বর্তমানে হুম, তরুণরা গদ্য কবিতাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে, বেশি এবং পছন্দ করেন। আ সেই কবিতাগুলোকে তারা মনে করে যে আমার পাঠকরা মনে হয় গ্রহণ করবে এই হুম, এই হুম, ধরনের কবিতাগুলো। যার ফলে বর্তমানে আ মানে ছন্দ কবিতাগুলো একটু কম হয়। এবং অনেকে লেখে। আবার কবিতা আবার ছড়া কিন্তু আবার এক না। ছড়া হচ্ছে অন্য বিষয়। হুম, হুম, ছড়া হচ্ছে আমি মানে ৫ টা শব্দ দিয়ে আমি একটা লাইন লিখলাম। মানে ছড়া আকারে, ছন্দ আকারে রেখে ফেললাম। এটা একটা ছড়া। আ তো কবিতার আ মানে এখানে শেখার বা লেখার আগে বা করার আগে প্রচুর পড়তে হয়। সেটা কবিতা বলুন কিংবা গল্প বলুন, প্রচুর পড়তে হয়। আবার আমি একজন লেখকের বই সবসময় পড়লে হবে না। আমার অনেক লেখকের বই পড়তে হবে। এমনকি আমার যদি মনে আচ্ছা, হয় আমার সিনিয়র কিংবা আমার জুনিয়র যারা আছে তাদেরও কবিতা আমার পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ আমি ওখান থেকে কিছু না কিছু শিখব। আর কবিতা বেশি পড়লে যে জিনিসটা হয় সেটি হচ্ছে যে আপনার নতুন, নতুন শব্দ সম্পর্কে জানলেন। হ্যাঁ? হুম, একজন কবি থেকে আপনি শব্দ, যেমন আপনি যদি কাজী নজরুল ইসলামের কবিতা পড়েন, নরমাল একটা কবিতা পড়েন, অনেক নতুন, নতুন শব্দ পাবেন, যে শব্দ আপনি হ্যাঁ, শুনেননি। কিংবা যদি আমি আরো ইজি করে বলি, যে সহজ করে যদি বলি যে জীবনানন্দ দাশের কবিতা পড়েন। ওনার কবিতার মধ্যে অনেক, অনেক নতুন শব্দ আছে। যে শব্দগুলো মানে কখনো আপনি আমরা বাংলা পাঠ্যবইতে পড়ি নাই। এমন অনেক কবিতা আছে, হুম, হুম, শব্দ আছে। আ তো যখন এগুলো পড়বেন তত আপনি মনে করবেন যে না, আমার কবিতার লাইনে মনে হয় আমি এরকম একটা শব্দ আমি যোগ করতে পারি। বা আ আমাদের দেশে আসলে তরুণরা মানে একটু পিছিয়ে আছে লেখালেখির ক্ষেত্রে। বিশেষ করে হুম, হুম, কবিতা লেখার ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, কারণ কি? তারা মনে করে যে মানে তারা হচ্ছে একটা দৌড়ের উপরে আছে। আমি যেটা সহজ ভাষায় যদি বলি, তারা দৌড়ের উপরে একটা আছে। র‍্যাট রেস এর মাঝে আছে। তারা হচ্ছে যে কম পড়ে, লিখে বেশি, কম পড়ে। যার ফলে গদবাঁধা কবিতা বা গদবাঁধা লেখার মধ্যেই তারা সবসময় মানে যুক্ত থাকে। তারা এর থেকে বের হতে পারে না। আমাদের মানে আমি যেটা মনে করি, মানে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। হুম, যেমন হুম, আমি যদি বলি, আমার কবিতার বই অখ্যায়িকা। হুম, আপনি যদি বাংলা অভিধানে খুঁজেন, আখ্যায়িকা নামে একটা শব্দ পাবেন। কিন্তু অখ্যায়িকা নামে কোন শব্দ হ্যাঁ, পাবেন না। অখ্যায়িকা শব্দ নেই। হ্যাঁ, আমি নিজেও ১ম এ মিস্টেক করেছিলাম যে এটার নাম কি আখ্যায়িকা। পরে দেখলাম যে না, এটা অখ্যায়িকা। আচ্ছা, আচ্ছা। এটা অনেকেই মিস্টেক করেছিল। আ তো
এই যে আমি অক্ষয়কেটা কেন লিখলাম, সত্যি কথা বলতে, এবং এটা আমি সবসময় আমার পাঠক জিজ্ঞেস করলে আমি একেবারে সত্যি কথাই বলি, এটা হচ্ছে যে আমার নিজের একটা সৃষ্টি করা শব্দ, আমি নিজে সৃষ্টি করেছি। এখন আপনি বলতে পারেন যে কাজী নজরুল ইসলাম বা জীবনানন্দ দাশ এতগুলো শব্দ কোত্থেকে পেয়েছেন? ওনারা সৃষ্টি করেছেন, ওনারা সেটাকে সৃষ্টি করছি। অনুধাবন করেছেন, কল্পনা করেছেন, ইমাজিনেশন যেটাকে বলে, যে আমি এই শব্দটা আমি একটা নিজে সৃষ্টি করেছি এবং এই শব্দটার সাথে এই মানুষটির সাথে এই শব্দটা যায়, বা এই প্রকৃতির সাথে এই শব্দটা যায়, তাই আমি লিখেছি। হ্যাঁ, আমরা শুধু বাংলায় কথা বলি, কিন্তু আমরা অনেক সময় দেখি না যে বাংলা এই যে শব্দগুলো বা বিদেশি শব্দ বা দেশি শব্দগুলোকে আমরা অনেকে মিক্স করে ফেলি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা ভাষা প্রয়োগের ক্ষেত্রে আমাদের এটা হয়ে যায় নরমালি, কিন্তু বাস্তবতা কিন্তু পার্থক্য আছে, বিশেষ করে লেখালেখির ক্ষেত্রে। তো আমি যেটা বলছিলাম, অখ্যায়িকা শব্দটা আমার নিজের শব্দ। এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে অখ্যায়িকাটা কেন লিখলেন বা নামকরণটা কেন দিলেন? এটা কেন আপনি অর্থ কি, নাম, মানে কি এটা ইমাজিন আমি করে যেটা আপনি আমি তার অক্ষয় বলেছি, আ সেটা হচ্ছে যে অখ্যায়িকা শব্দটা আমি যে যে আবিষ্কারটা করেছি, যেটা বুঝিয়েছি, সেটি হচ্ছে যে বাহিরে কঠোর, ভিতরে হচ্ছে মলিন, কমল। আমরা বাহিরে হচ্ছে একরকম দেখাবো, ভিতরে হচ্ছে কিন্তু আমরা একদম সাধারণ একটা মানুষ, কিন্তু কোমল। মানে আমরা মানুষের সাথে যেভাবে বাহিরে যেভাবে মানে যেভাবে কথা বলি, খুব অনেক সময় কঠোরভাবে কথা বলি। কিন্তু ভিতরে হচ্ছে আমরা একেবারে নরম, কোমল একটা মানুষ। নরম মানে কোমল। সহজ সরল। অখ্যায়িকার শব্দ হচ্ছে একটা সহজ সরল মানুষকে বোঝাচ্ছে। তো এটা আমি মানে অখ্যায়িকাটার অর্থটা আমি কেন লিখলাম বা এটা আমি কেন বুঝিয়েছি? সেটা হচ্ছে আমি একটা শহরে একটা আমি একটা মানুষকে কল্পনা করছি। একটা তরুণীকে আমি কল্পনা করছি। অনেকদিন ধরে কল্পনা করছি। আমি তাকে যেন স্বপ্নে দেখছি, কল্পনা করছি। আবার আমার কেন জানি মনে হচ্ছে যে আমি তরুণীকে আমি অনেকদিন ধরে খুঁজছি। শহর থেকে শহরে অনেক প্রান্ত থেকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু আমি পাচ্ছি না। হ্যাঁ? কিন্তু আমার কাছে যে কেন মনে হয় যে সেই তরুণীটা কোনো সময় আমার কাছে ধরা দিবে, আমার কল্পনাতে ধরা দিবে। সেজন্য আমি তার নাম রেখেছি কি? অখ্যায়িকা। মানে কি? সে নিশ্চয়ই কঠোর, সে সে মানে সে এটা আমার ইমাজিনেশন যে সে নিশ্চয়ই মানে কঠিন হৃদয়ের মানুষ, সে কারণে সে আমার কাছাকাছি আসছে না। আমি তাকে দেখতে পাচ্ছি না। সেটাকেই একটা আমি গল্পের মতো করে একটা সুন্দর করে সাজিয়ে এটা আমি নাম রেখেছি অখ্যায়িকা। এই যে আমি একটা শব্দ সৃষ্টি করলাম। আমাদের বর্তমানে বেশিরভাগ যে লেখকরা আছে, মানে কবিরা আছে যারা, বিশেষ করে আ তরুণ যারা বা আমাদের এই বয়স থেকে ছোট বা আমাদের থেকে একটু সিনিয়র যারা, তারা এগুলো চিন্তা করে না। তারা মনে করে যে আসলে মানে আমি যে লিখলাম, মনে হয় আমি যেভাবে আছি সেভাবেই লিখে গেলাম। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকে চিন্তা করে না। তো কবিতা জিনিসটা এমনই যে আপনাকে ভাবতে হবে। আপনাকে পড়তে হবে, আপনাকে প্রচুর ভাবতে হবে, আপনার কল্পনা শক্তিকে অনেক শক্তিশালী করতে হবে। আপনি যদি কল্পনা শক্তিকে শক্তিশালী করতে শক্তিটাকে বাড়াতে পারেন এবং এটাকে আরো শক্তিশালী করতে পারেন, আপনার মধ্য থেকে খুব ভালো, ভালো শব্দ, খুব সুন্দর শব্দ, খুব সুন্দর ভাষার মাধ্যমে আপনি খুব সুন্দর, সুন্দর কবিতা লিখতে পারবেন। গল্পের ক্ষেত্রে যদি আমি আসি, গল্পের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি প্রথমত, আমরা নাম নিয়ে ভাবি না। একটা গল্প আমি লিখলাম। আমি আ যেমন যে আমার একটা গল্প আছে 'আনন্দ অশ্রু' গল্পের নাম। এই গল্পটি আ লিখেছিলাম একজন রিক্শাওয়ালাকে নিয়ে। হ্যাঁ? একজন রিক্শাওয়ালা কিভাবে কষ্ট করে। সে কিভাবে সে 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 একটু একটা সুখ তার জীবনে ফিরে আসে এবং সে কেন কান্না করে। তো সাধারণ অর্থে আমি চাইলে নামকরণটা আমি দিতে পারতাম। একজন রিক্শাওয়ালার জীবনী বা একজন রিক্সা চালক। হ্যাঁ? বা আমি দিয়ে নামটা কি দিয়েছি? 'আনন্দ অশ্রু'। হ্যাঁ? তারপর আমি একটা থ্রিলার গল্প আমার কিছু থ্রিলার গল্প আছে। একটা থ্রিলার গল্পের নাম হচ্ছে 'অজ্ঞাত'। শুধু 'অজ্ঞাত' লিখেছি। কিন্তু এটা থ্রিলার গল্প। এটার মধ্যে আ রহস্য আছে। হ্যাঁ? এটা 'অজ্ঞাত' আমি রেখে দিলাম। তো আমি চেষ্টা করি কি যে আমার গল্পের নামকরণের ক্ষেত্রে আমি মানে কি বলে? অনেক ভাবি, অনেক চিন্তা করি যে আমি গল্পের নামটা এমনভাবে দিব যে গল্পের নাম কখনো কেউ শোনেনি বা এটা সচরাচর অনেকে ব্যবহার করে না শব্দ প্রয়োগের ক্ষেত্রে বা ভাষা প্রয়োগ তার সাথে অনেকে পড়েনি।
ওরকম অদ্ভুত অদ্ভুত কিছু নাম অনেকে বলে যে আপনার কবিতা, দুঃখিত, আপনার গল্পের নামগুলো অনেকগুলো অদ্ভুত অদ্ভুত, কিন্তু যখন পড়ি তখন পরে মানে পরে মিল খুঁজে পাই, পরে বুঝতে পারি যে আপনি কেন এই গল্পের নাম এটা দিয়েছেন। আমাদের তরুণরা হচ্ছে যে চিন্তা করে না। আবার আমি দেখেছি যারা সিনিয়র লেখক আছে বা বর্তমানে যেগুলো যারা লেখেন, ওরা কিন্তু আবার মোটামুটি গল্পের নামকরণ নিয়ে অনেক চিন্তা করেন। অনেক যেমন চিন্তা আমার করেন, বইয়ের নাম প্রচ্ছদ নিয়েও কিন্তু, বেশ ভাবেন। হ্যাঁ, যেমন আমার বইয়ের নামকরণ কিন্তু খুবই অদ্ভুত অদ্ভুত নাম। মিথর স্টেশন। এখন অনেকে জিজ্ঞেস করছে যে এটা কি কোনো স্টেশনের নাম? আমি বলছি না, এটা কোনো স্টেশনের নাম না। এটা নিথর স্টেশন, একটা স্টেশন নিথর হয়ে আছে। কেন নিথর হয়ে আছে সেটা আপনি যখন গল্পটা পড়বেন তখন বুঝতে পারবেন। পড়লে জানতো। তারপরে হচ্ছে বুঝতে পারেন যে কেন ওইটার নাম নিথর স্টেশন দেওয়া হলো। তারপরে কমলা রোদ্দুর, অদ্ভুত একটা নাম। হ্যাঁ, রোদ কি কমলা হয়? রোদ তো কখনো কমলা হয় না। তো কমলা রোদ্দুর কেন? তা আমার ক্ষেত্রে আমি আবার কি করি, আমার বইয়ের নামকরণের সাথে আমার প্রচ্ছদের যে ছবিটা আছে, প্রচ্ছদ তৈরি হয়, সেটার সাথে আমি একেবারে মিল করে লিখি যেন বুঝতে পারে। এটা যেন একটা মানে কি বলে একটা মানে রহস্য ভাব আছে। তা আমার প্রত্যেকটা বইতে একটা রহস্য ভাব আছে, যে আমি চেষ্টা করি যেন পাঠকরা যেন এটা পড়ে বুঝতে পারে বা আবিষ্কার করতে পারে যে আসলে আমি কেন এটা লিখলাম। তো আসলে আমাদের আপনি বইটার মাঝে কি বোঝাতে চেয়েছেন? আহ, এখন আমাদের তরুণ যারা আছে তারা হচ্ছে যে বর্তমানে নামকরণটা নিয়ে খুবই কম ভাবে। তারা মনে করে যে আমি একটা যেমন তেমন একটা আমি নাম দিয়ে দিলাম, এরপর আমি একটা গল্প লিখে ফেললাম। আবার গল্পের ক্ষেত্রেও অনেক সমস্যা আছে। যেমন আমি এখনো গল্প লিখি, কবিতা লিখি। আমি মাঝে মাঝে ভাবি যে আমি এতদিন ধরে লিখছি, আমার কাছে যেন মনে হয় যে আমার মনে হয় অনেক কিছু শেখার আছে, বা আমার মনে হয় আরো লিখতে হবে, আরো শিখতে হবে। আমি কি করি, পাঠকদের থেকে রিভিউ নিই। ইভেন কি আমি এমন সময় এমন কিছু করি যে ফেসবুকে আমি লিখে দিলাম যে আহ, আমার যারা যে আহ, সেরা 5 জন পাঠককে আমি যদি ভালো রিভিউ, সেরা 5 জন পাঠককে আমি রিভিউ যারা দিবে রিভিউয়ারকে আমি পুরস্কার দেব। তো আমি লিখে দেই। তো মোটামুটি দেখতাম যে আহ, আমার একটা গ্রুপ আছে, সাহিত্য কামরানি সাহিত্য কথন একটা গ্রুপ আছে, সেখানে তারা লিখতো। লেখার পরে হচ্ছে আমি দেখতাম যে রিভিউ ভালো, কারটা ভালো রিভিউ আছে। আবার আমি এটাও দেখতাম যে মানে কে রিভিউ কে ভালো রিভিউ লিখতে পারছে, কে গোছানো আকারে লিখতে পারছে। তো এটা আমি কেন লিখতাম বা কেন আমি চাইতাম, এটা চাওয়ার একটা মানেটা কি, প্রথম প্রথম যে আসলে মূল বিষয়টা হচ্ছে আমি দেখতে চাইছি যে আমার লেখার ক্ষেত্রে, ভবিষ্যতে আমার লেখার ক্ষেত্রে আমার কোথায় আমাকে ইমপ্রুভ করতে হবে, ইম্প্রুভমেন্ট দরকার। আমাকে আরো কোন জায়গায় সাথে আরো বেশি আমাকে সময় দিতে হবে। এটা আমি সবসময় করি। এবং আমি রিভিউ জিনিসটাকে খুবই গ্রহণ করি। আমাদের দেশে কিছু মানে তরুণ লেখক আছে, খুবই কম লেখককে দেখেছি, তারা হচ্ছে পাঠকদের রিভিউকে খুব একটা গ্রহণ করতে চায় না। কেন ভাই? ক্রিটিসিজম নিতে তোমার, পারে না। হ্যাঁ, এটা খুবই একজন লেখকের ক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা কখনো সফল লেখক হবে না। একজন সফল লেখক হতে গেলে তার প্রথম যে যে বিষয়টি তাকে একেবারেই রক্তের সাথে মিশিয়ে ফেলতে হবে, সেটা হচ্ছে আমার পাঠকের মতামত আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে পাঠক যদি একদম বলে যে আপনার বইটা কিনলাম বা আপনার বইটা পড়লাম, কিন্তু একদম ভালো লাগে না, ঠিক আছে? কিন্তু সেটাও তো আমাদের গ্রহণ দেশে করতে হবে। পাঠকরা কিন্তু এমন না। আমি যা দেখলাম তারা যথেষ্ট যারা যারা বই পড়ে, বইয়ের মানুষগুলো তো কিন্তু মোটামুটি ভালোই। তারা কখনো বলবে না যে আপনার বই একদম কিচ্ছুই হয় না। তারা কিছু বলবে না। তারা বলবে কি, কারণ তারা মানে যারা আসলে বই পড়ে তারা কিন্তু লেখককে সম্মান করে। একদম মানে লেখককে কি করে না, আ অসম্মান করে না। তারা বলে যে যে আপনার লেখাতে আরেকটু ইমপ্রুভ করা দরকার ছিল, বা আপনার এই গল্পটি একটু গোছানো ছিল। একটু মানে ভালো করতে পারতেন। কিন্তু আমাদের লেখকরা কিন্তু ওগুলো চিন্তা করে না। যারা হচ্ছে যে চিন্তা করে যে আমার একটু নাম খ্যাতি বা নাম খ্যাতি কিন্তু খারাপ কিছু না। অবশ্যই মানুষ একদিন সফল হবে, মানুষকে সবাই চিনবে, একজন লেখককে সবাই চিনতে চায়। এটার কোনো সমস্যা না। কিন্তু আমাকে একটু অনেস্ট হতে হবে, আমাকে সৎ হতে হবে। আমাকে আমার ভালো খারাপ গ্রহণ করার সেই ক্যাপাসিটিটা আমার রাখতে হবে।
তো আমাদের এই জিনিসগুলো মানে নাই দেখে বা এই জিনিসগুলো মানে থাকে না দেখেই হচ্ছে অনেকেই মানে বেশি সফলতার শিখরে পৌঁছাতে পারে না। আমি আমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমি সবসময় দেখি যে আমার পাঠকরাকে আমি মানে অনেক সময় আমাকে এখন বলে, "ভাই আপনার বইটা কিনেছি, বইটা পড়েছি।" আমি ১ম এ জিজ্ঞেস করি যে মানে কোন গল্পটা ভালো লাগে নাই বা কোন লেখাটা ভালো হয় নাই। তো তারা হয়তোবা চিন্তা করত যে আমি যদি বলি ওরা মন খারাপ করবে কিনা। তো আমি বললাম যে, "আপনার ভালো খারাপ দুটোই গ্রহণযোগ্য। ভালো লাগলেও বলুন বা একটু যদি বলেন যে এই লাইনটি এই শব্দটি আমার ভালো লাগে না বা এই বানানটি ভুল হয়েছে, সেটাও বলুন।" আমি সবগুলো আসলে সবগুলো হচ্ছে আমি কি করি মানে এক রকমের মাথার মধ্যে বলুন কিংবা নোট করে রাখি। নোট করে হচ্ছে আমি চিন্তা করি যে পরবর্তীতে আমাকে সাবধান হতে হবে। পরবর্তীতে আমার বানানের ক্ষেত্রে সাবধান হতে হবে বা আমার প্রুফ রিডার কে বলতে হবে যে না একটু বানানগুলো একটু শুদ্ধ করুন। এবং আমাকে এটাও বলতে হবে যে আম আরো চিন্তা করতে হবে যে না আমার এই লাইনটি মানে এভাবে না লিখলেও হতো বা এই গল্পটা আরেকটু আরো সুন্দর করা যেত। তখন আমি কি করি তখন হচ্ছে আমি আ মানে তখনও না আমি তো চেষ্টা করি রেগুলার এখন একটু কর্মব্যস্ততার কারণে বই পড়াটা একটু কমে গেছে। তবুও চেষ্টা করি সপ্তাহে একটা বই পড়ার। আ আমি বই পড়ি। তার পাশাপাশি হচ্ছে আ অন্যান্যদের বইগুলো পড়ি। শুধু যে বিখ্যাত লেখকদের বই পড়তে হবে তা না। আমি সবার বই সংগ্রহ করার চেষ্টা করি, সবার বই পড়ি। এমনকি যদি একজন তরুণ লেখকের ১ম বই বের হয়েছে সেটাও আমি সংগ্রহ করার চেষ্টা করি। যে তার বইটা আমি পড়ে দেখেছি আসলে কেমন লিখে এবং তার কাছ থেকে আমি কিছু শিখতে পারি কিনা। তো একজন লেখক হতে গেলে সে কবিতা লেখক, সে কবি হোক কিংবা সে গল্পকার হোক, সে যেই হোক, ঔপন্যাসিক হোক, সে তো একজন লেখকই। লেখক হতে গেলে ১ম এ হচ্ছে সৎ হতে হবে। লেখক হতে গেলে তাকে ভালো খারাপ পাঠকের যে ভালো খারাপ যে রিভিউ আছে সেটি গ্রহণ করার শক্তি থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে। আর ৩য় কথা হচ্ছে যে ধৈর্য থাকতে হবে। হ্যাঁ? আমার বই বা আমার আ Facebook এ মানে আমার আমার কবিতা কেউ পড়ছে না, কেউ কমেন্ট করছে না। বা আমি বই বের করেছি, আমার বই তেমন একটু বিক্রি হচ্ছে না। বা আমি মে মে বিভিন্ন পত্রিকার মেইলে আমি প্রতিদিন লেখা পাঠাচ্ছি। আমার কোনো কবিতা ছাপা হচ্ছে না, আমার কোনো গল্প ছাপা হচ্ছে না। আমি একটা ম্যাগাজিনে লেখা মেইল করেছি, আমার ম্যাগাজিনে পর্যন্ত আমার লেখা নিচ্ছে না। তাহলে মনে হয় আমাকে দিয়ে লেখালেখি হবে না। এটা একদম ভুল। লেখক হতে গেলে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং এই জিনিসটা হচ্ছে প্রচুর সাধনার বিষয়। সেটা সে কপিরাইটিং হোক, কনটেন্ট রাইটিং হোক কিংবা ক্রিয়েটিভ রাইটিং হোক, সেটা যেই হোক, লেখালেখি জিনিসটা হচ্ছে খুবই সাধনার বিষয়। সেটা ধরে রাখতে হবে। যেমন আমি যদি ১ সপ্তাহ বা ২ ৩ সপ্তাহ যদি লেখালেখি না করি, এখন কর্মব্যস্ততার কারণে যেমন বই পড়াটা কমে গেছে, তেমন লেখালেখিটাও খুব একটা হয়ে মানে নিজস্ব লেখালেখিটা খুব একটা হয়ে ওঠে না। তবে চেষ্টা করি। চেষ্টা করি যেন আমি ৩-৪ টা লাইন যেন আমি কি করি, আমার Facebook এ দুঃখিত আমার ফোনের যে নোট আছে, নোটপ্যাডে আমি লেখার চেষ্টা করি বা ল্যাপটপেও আমি যেখানে লিখি না কেন লিখে রাখার চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় আমি যদি ৩ সপ্তাহ না লিখি, আমার কাছে মনে হয় আমি মনে হয় ৩ বছর পিছিয়ে আছি। আমি ৩ বছর মনে হয় পিছিয়ে গেছি। মনে হচ্ছে আমি ৩ বছর লিখি না। হ্যাঁ? তো লেখক হতে গেলে তার এই লেখালেখির নেশাটাকে ধরে রাখতে হবে। সেটা যেভাবে হোক না কেন। আর যদি সে মনে করে যে না আমার মনে হয় লেখালেখি হবে না বা আমি মনে হয় আর লিখতে পারব না। তো আমি মনে করি ভাই মানে লেখালেখি করারই দরকার নেই। যেহেতু আপনি নিজেকে নিজের মাইন্ডকে প্রেশার দিতে পারছেন না। কিন্তু লেখা যখন শুরু করবেন, এই যে চর্চাটা, এই চর্চাটা চালিয়ে যেতে হবে এবং এই চর্চাই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। হ্যাঁ? যেমন ধৈর্য থাকতে হবে। আজকে আপনার লেখা কেউ পড়ছে না। আগামীকাল বা পরশু বা ১ বছর পরে কেউ না কেউ আপনার লেখাটা পড়বে। ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের আ লেখক সার্কেল আছে আমার সার্কেলের মধ্যে মানে আমার আ মানে একটা লেখকদের যে বেসটা আছে যে আমরা এই সময়কার লেখক। আমরা যখন বিভিন্ন আড্ডা দেই, তখন বলে যে, "আমরা তো ভালো লিখি কিন্তু আমাদের বই তেমন বিক্রি হয় না বা পাঠকরা বিক্রি হয় না।" তো আমি তাদেরকে বলি, দেখবেন যে একটা সময় এমন আসবে যে আপনিও নাই, আমিও পৃথিবীতে নাই। কিন্তু এমন একটা পাঠক দেখা যাবে যে কোন একটা লাইব্রেরিতে বা কোন একটা পরিত্যক্ত ইয়েতে মধ্যে আমাদের কিছু বই পাবে। সে হাতে নিবে এবং সে বইগুলো পড়া শুরু করবে। এবং সে খুঁজবে যে আসলে এটা কে? বা এত আ ভালো লিখতে পারে। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে
অহংকার বোধ থাকা যাবে না। একজন লেখককে হতে হবে একদম হুম সাদামাটা। একজন লেখককে চিন্তা করতে হবে আমি হচ্ছে সমাজের শিক্ষক। হ্যাঁ? এই যে ভালোবাসার কবিতা যখন পড়েন, এই ভালোবাসার কবিতা যদি আপনি ভালো লিখতে পারেন, এখানের মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। হ্যাঁ? যেমন আ ভালোবাসা যে শুধু একজন মানুষের সাথে হচ্ছে তা না। ভালোবাসা প্রকৃতির সাথে হয়। ভালোবাসা একটা পোষা বিড়ালের সাথে হয়। হুম একটা প্রেম বইয়ের সাথে হচ্ছে, একটা প্রেম প্রকৃতির সাথে হচ্ছে, আবার মানুষের সাথেও হচ্ছে। কিন্তু একটা কবি যখন লিখেন, সেখানে কিন্তু সে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। হ্যাঁ? যেমন 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 হচ্ছে যে একজন প্রেমিকা, প্রেমিকার সাথে অভিমান করে আছে। তো কেন অভিমান করে আছে বা কি জন্য অভিমান করে আছে একজন কবি কিংবা একজন গল্পকার সেটা লিখে রাখে এবং সেখান থেকে কিন্তু কোনো না কোনো একটা শিক্ষা আছে যে কেন অভিমান করে আছে বা আমার কি করা উচিত ছিল। বা এই যে একটা মানে গভীর বিষয় এগুলো যে গভীর যে শব্দগুলো এগুলো কিন্তু বুঝতে হবে এবং এগুলো বোঝার মতো করে লিখতে হবে। তো আমি মনে করি যে লেখক হচ্ছে একজন সমাজের শিক্ষক। কারণ হচ্ছে আ সে যদি রাস্তায় পথ তৈরি করে না দেয়, সে যদি সমাজকে না দেখাতে পারে যে আপনারা ভুল করছেন। যেমন আমি যে গল্পগুলো লিখেছিলাম, যেমন আমার সামাজিক যে ২ টো বই, কমলার উদ্দূরটাও কিন্তু সামাজিক গল্প এবং হুম নিথুর শিশু হুম একটা সামাজিক গল্প। সেখানে আমি সবসময় আমার গল্পের মধ্যে আমি চেষ্টা করেছি শিক্ষণীয় কিছু দিতে। যেমন আমি মুক্তিযুদ্ধ দেখি নাই। হ্যাঁ? আমার জন্মই হয়নি। আমার বাবাদের জন্ম হয়েছে সে সময়। হুম হুম প্রায় ৫৩-৫৪ বছর হয়ে গেছে মুক্তিযুদ্ধের। কিন্তু আমি কি করলাম? আমি তো ছোটবেলা থেকে বই পড়েছি। আমি আমি কল্পনা করেছি। আমি কিছু ভিডিও দেখেছি। কিন্তু আমি ভিডিও দেখার চাইতে আমি কি করেছি? আমি বই পড়েছি। আমি বিভিন্ন লেখকদের বই পড়েছি। তখন কি হয়েছে? আমার মাথায় একটা কল্পনার জায়গা তৈরি হয়ে গেছে এবং আমি এই মুক্তিযুদ্ধের গল্পগুলো আমি লিখতে পেরেছি এবং আমি দেখলাম যে পাঠকরাও সেই গল্পগুলো গ্রহণ করেছে এবং সেখানেও শিক্ষণীয় ব্যাপার আছে। তেমনি আমি আমার গল্পের ক্ষেত্রে কোনো না কোনো একটা আমি মেসেজ দিই মানে আমার পাঠকদেরকে যেন তারা কিছু শিখতে পারে। তো একটা লেখকের সফলতা কিন্তু এখানে যদি আপনি শেখাতে পারেন, আপনার লেখার মাধ্যমে যদি একটা অন্ততপক্ষে ৫ জন পাঠকও যদি আপনার লেখা পড়ে কিছু শিখতে পারে, আপনি মনে করবেন যে না, আপনি সফল। তো সুতরাং লেখালেখির ক্ষেত্রে হচ্ছে যে আমি যে কথাগুলো বললাম, ১ম কথাটা হচ্ছে যে আ ধৈর্য থাকতে হবে, প্রচুর হুম পড়তে হবে। আ তারপর হচ্ছে কোনো অহংকার বোধ থাকা যাবে না। একদমই সাদামাটা থাকতে হবে। তারপর হচ্ছে নিজে যে শেখার যে বিষয়টা, সেই জিনিসটা থাকতে হবে। এগুলো মিলে একজন সফল লেখক হওয়া যায়। সেটা কবি হোক কিংবা সেটা গল্পকার হোক, সেটা যেই হোক। তো যে কবিতার ক্ষেত্রে যেগুলো বললাম, তো কবিতা তখনই ভালো হবে যদি চর্চা করেন এবং যদি পড়েন। পড়তে হবে ১ম এ, প্রচুর পড়তে হবে এবং চর্চা করে যেতে হবে। আরেকটা যদি আমি টিপস দিই সেটা হচ্ছে যে অভিধান, বাংলা অভিধান। আমরা কিন্তু বাংলা অভিধান নিয়ে খুব একটা বসি না। হ্যাঁ? একদম না। বা এই যে এগুলো আছে, ঠিক আছে খারাপ না। এখন যেহেতু স্মার্ট যুগ চলছে, আধুনিক যুগ চলছে, স্বাভাবিক এটা তো সমস্যা না। কিন্তু বাংলা অভিধানটা কিন্তু অনেক কাজে দেয়। বাংলা অভিধান যখন আপনি হুম, খুলবেন, খুলে যখন দেখবেন, অনেক সুন্দর, সুন্দর শব্দ পাবেন। কে বলে যে আমাদের মানে আমরা নতুন শব্দ খুঁজে পাই না। নতুন শব্দ দিয়ে লেখেন, নতুন শব্দ দিয়ে লেখার চেষ্টা করেন। দেখবেন যে পাঠকরা আপনার মানে এই শব্দগুলো শিখবে এবং আপনার লেখাটাও খুব সুন্দর হবে। আর বিশেষ করে কল্পনা শক্তিটাকে হচ্ছে বাড়াতে হলে পড়তে হবে এবং চর্চা করতে হবে এবং কল্পনা করতে হবে। ভাবতে হবে। আমাকে প্রচুর ভাবতে হবে। আমার এমন দরকার নেই যে আমি ১০ লাইনের বা ১২ লাইনের কবিতার মধ্যে আমি লিখে ফেললাম। কিন্তু মানে কি হলো যে আমি পাঠকরা বুঝতে পারল না। পাঠকরা ধরে নিল যে আমার এই লাইনগুলো মনে হয় আমার মাথার উপর দিয়ে গেল। আমি বুঝতে হুম, পারিনি। হুম, এই জিনিসটা যেন না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি চেষ্টা করেছি। যেমন আমার কবিতাগুলো যারা পড়ে, তারা 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 আমাকে ৩ টি ভাবে আমাকে তারা বিশ্লেষণ করে। ৩ টি ভাবে আমাকে তারা ৩ রকম ভাবে আমি বলতে শুনি যে, আমার কবিতাগুলো নাকি গভীর, আমি গভীরভাবে লিখি এবং আমার কবিতার যে শব্দগুলো, এই শব্দগুলো কেন জানি তারা পড়লে তাদের খুব ভালো লাগে এবং তারা যেন শব্দের সাথে যেন তারা
শব্দের মধ্যে যেন তারা আকৃষ্ট হয়ে যায় শব্দগুলোতে। তারপর হচ্ছে যে আমি যে কল্পনাটা করেছি তারা সেটি বুঝতে পারে। তারা কানেক্ট করতে পারতেছে হ্যাঁ, কল্পনাটার সাথে। নিজেদের সাথে কানেক্ট করতে পারছে। এইগুলো কিন্তু ইয়ে আছে। তবুও আমার কাছে এখনো মনে হয় যে আমার মনে হয় আরো শেখা উচিত বা আমার মনে হয় আরো পরিবর্তন করতে হবে। আমার আরো পরিণত হতে হবে। হুম হুম। আমার কাছে মনে হয় আমি আরো ভালো লিখতে পারতাম বা এই কবিতাটা আমি আরো ভালো লিখতে পারতাম। এই গল্পটা আমি আরো ভালো লিখতে পারতাম। আমার একটু সময় নেওয়া দরকার ছিল। মানে এগুলোই। তো আমি মনে করি যে এই ব্যাপারগুলো যদি থাকে একজন লেখকের মধ্যে, সে অবশ্যই সফল লেখক হতে পারবে। যেমন আমি এখনো আমার কাছে মনে হয় আমি এখনো সফল হইনি। মনে হয় আমার অনেক কিছু শেখা বাকি আছে। এবং মানে যতদিন বেঁচে আছি পৃথিবীতে ততদিন মনে হয় শিখেই যেতে হবে। মানে শেখার কোনো শেষ তুমি নেই। একটা লার্নিং জার্নি। হ্যাঁ, এটা সেটাই। অবশ্যই একটা লার্নিং জার্নি সবকিছুর ক্ষেত্রে। আমি আসলে আপনাকে একটা প্রশ্ন করব ভাবছিলাম যে বর্তমানে তরুণদের লেখক হওয়ার জন্য আসলে কি চর্চা করা উচিত, কিন্তু আপনার আলোচনায় সেই জিনিসটা এত সুন্দরভাবে উঠে এসেছে যে আমার মনে হয় না আমার আর প্রশ্ন করার দরকার আছে। আর আমি নিজেও বেশ অনেক কিছু শিখলাম যে আমি টুকটাক যেহেতু কন্টেন্ট রাইটিং করার চেষ্টা করি বা শেখার চেষ্টা করি, আপনার কথাগুলো আমারও অনেক কাজে লাগবে। যে পড়ার যে আগ্রহটা বা পড়ার যে ধৈর্যটা, এটা আসলেও এখনকার তরুণদের মধ্যে এই আগ্রহটা খুবই কম। তারা যত হ্যাঁ, শর্টকাটে লিখে ফেলতে পারে, যে লিখে ফেললেই শেষ, আমার এখান থেকে একটা জায়গা থেকে নলেজ অ্যাকোয়ার করে সেখান থেকে আমি লিখবো, সেই জিনিসটার প্রতি তারা খুব একটা আগ্রহ দেখায় না। তো হুম, এইটা থেকে আরেকটা যেই আহ জিনিস আসে সেটা হচ্ছে কি এআই, যেটা একদম মানে ছেয়ে গেছে। আর মানুষ এটাকে এমন ভাবে ব্যবহার করছে, এটা আসলে হওয়ার কথা ছিল আমাদের সহায়ক, কিন্তু আমরা কি করছি, এটাকে সহায়ক হিসেবে ব্যবহার না করে আমরা একদম ডিরেক্ট ও যেটা বলছে বা যে জিনিসটা আমি লিখতে চাচ্ছি বা করতে চাচ্ছি সেটা এআই থেকে নিয়ে ডিরেক্ট কপি পেস্ট করে দিচ্ছি। তো আপনার কাছে কি মনে হয় যে এমন একটা যুগে লেখালেখি করাটা কতটা কঠিন হতে পারে, বা মানুষ মানে কিভাবে বিষয়গুলোকে নেয় যে এআই বা এআই এর যুগে বা এরকম একটা ডিজিটাল জেনারেশনে রাইটিংটা কতটা টাফ হতে পারে? আসলে এআই সৃষ্টি হয়েছে মানুষের কাজকে সহজ করার জন্য। মানুষ হুম যে কাজটি ১ ঘন্টায় করে সে কাজটি ৫ মিনিটে করে দিচ্ছে বা ২ হুম মিনিটে করে দিচ্ছে। এখন এআই এআই কি করলো যে তুমি আমাকে যা লিখে দিবে, যাই তুমি আমার কাছে চাচ্ছ আমি সেটাই তোমাকে করে দেব। এবং খুব দ্রুত সময়ে। হুম কিন্তু আ যারা রাইটার আছে আ মানি এটা কিন্তু যদি এআই জিনিসটা বিষয়টাকে যারা মনে করে যে এআই দিয়ে হচ্ছে আমি লিখে ফেলতে পারবো। এআই কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে দিচ্ছে না। সে চেষ্টা করছে। হুম আপনি যেটা চাচ্ছেন সেটাও কিন্তু আপনাকে দিচ্ছে না। এই যে আমরা বলি না যে আমি যদি একটা প্রম্পট যদি লিখি এআই তে এবং এআই কে যদি বলি যে আমাকে একটা ১২ লাইনের একটা কবিতা লিখে দাও। এরকম থাকবে, এই থাকবে। সে লিখে দিবে। কিন্তু যে হুম। শব্দগুলোতে সে লিখে দিবে সেগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে মানি মানি সে মনে হয় লেখাপড়া করেনি। সে কারণে মনে হয় সে জানে না যে এটা কি শব্দ, ওটা কি শব্দ। রুচিপূর্ণ কোনো শব্দ হবে না। আমি কিন্তু মানে একবার আমি দেখলাম যে এআই কে আমি একবার বলে দেখলাম যে আমি এই ২১শে ফেব্রুয়ারির জন্য আমি একটা জাস্ট একটা মজার ছলে আমি লিখলাম যে হুম কাল তো ২১শে ফেব্রুয়ারি। আমি ভাবলাম যে ২১শে ফেব্রুয়ারি একটা কবিতা লিখবো। তো আমার হঠাৎ করে মনে হলো যে অনেককে দেখি যে এআই ব্যবহার করে। আমি ChatGPT কে বললাম যে মানে ২১শে ফেব্রুয়ারি নিয়ে বা ১২ লাইনের একটা কবিতা লিখে দাও। সে লিখলো কবিতা। হুম তো সে লেখার পরে আমি দেখলাম যে সেখানে কমপক্ষে ৫০ টির উপর ভুল আছে। সে ১২ লাইন কবিতার মধ্যে। হুম আমি হুম। বললাম যে, "না থাক মানে দরকার নাই।" আমি বুঝতে পারলাম যে তোমার ক্যাপাসিটি তুমি কিভাবে দিতে পারো। তো অনেকে আছে বিশেষ করে কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে কিন্তু অনেকে করে কাজটা। এটা কিন্তু উচিত না। হ্যাঁ। তোমাকে ক্রিয়েটিভিটি দেখাতে বলা হয়েছে। কিন্তু তুমি কি করো যে তুমি ChatGPT থেকে বা এআই থেকে তুমি হচ্ছে এর সহযোগিতা নিয়ে তুমি কনটেন্ট রাইটিং লেখো। হ্যাঁ, এআই কনটেন্ট রাইটিং লিখে দিচ্ছে।
কিন্তু এটাকে কি হচ্ছে, তুমি কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে বা ক্রিয়েটিভিটি ক্ষেত্রে তুমি সেটাকে অসৎ উপায়ে আচরণ মানে অসৎ উপায়ে তুমি অ্যাবিউজ করছো। এটা তো উচিত না, তোমাকে তো যেটা হচ্ছে না এখন। মানে সবার একটা তাড়া, আমি বুঝি না যে সবাই তো তাড়ার মধ্যে, মানে একটা কেমন জানি দ্রুত শেষ হয়ে যাওয়ার সময় কি অপেক্ষা করে না, একটা ধৈর্য নাই, সবাই কিন্তু তাড়ার ধৈর্য। মধ্যে আছে। এই তাড়ার মধ্যে থাকার ফলে এটাতে ভবিষ্যতে যে কত কি পরিমাণ ইয়ে হবে, মানে কতটা হুমকি স্বরূপ হয়ে যাবে সেটা বলার বাইরে। তবে আমি মনে করি এআই একটা উচিত ছিল যে আসলে সবাইকে এরকম ইয়াটা না দেওয়া উচিত ছিল। আমি যেটা মনে করি যে একটা সিস্টেম করা উচিত ছিল যে ক্রিয়েটিভ যারা কিছু থিঙ্ক থাকবে, মানে যারা ক্রিয়েটিভিটি জিনিস, এটা যেন তারা ব্যবহার করতে না পারে। কিন্তু আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আসলে অনেকে এআই দিয়ে ক্যাপশন লিখে ফেলছে, এআই দিয়ে এআই কে ব্যবহার করে অনেকে গল্প কবিতা লিখে ফেলছে। যেমন হচ্ছে, আমি যদি বলি, আমি হচ্ছি প্রায় ৩ বারের মতো বিভিন্ন যেমন আমার এখনো যদি মনে পড়ে, তো ২ বছর আগে ২ বছর আগে একটা ম্যাগাজিনে, না ম্যাগাজিন বলছি যে একটা কালচারাল গ্রুপের তার একটা লিটারেচার সেগমেন্টে আমাকে জাজ বানানো, জাজের জন্য বললো। ঠিক আছে, আমি আমাকে যখন ইনভাইট করলো আমি অ্যাকসেপ্ট করলাম। তো জাজ হিসেবে যখন ছিলাম, প্রায় ৬০ এর কাছাকাছি অনেকগুলো লেখা পেয়েছি, আমি গল্প কবিতা লেখা পেয়েছি। এরপরে আমি পড়া শুরু করলাম। কবিতা মোটামুটি ঠিক আছে, কবিতা, গল্পের ক্ষেত্রে আমি অবাক হয়ে যাই। আমি ম্যাক্সিমামই দেখলাম যে প্রায় ৪০% আমি দেখলাম যে সেখানে বেশিরভাগই দেখলাম যে চ্যাট জিপিটি ব্যবহার করেছে, আমার যা ধারণা। যদিও আমি শিওর না, তবে আমার কাছে মনে হয়েছে চ্যাট জিপিটি তারা এমন ভাবে কপি করেছে, তারা দাড়ি কমা বা জ্যোতিচিহ্ন কেউ ব্যবহার করতে হয় সেটাও জানে না, সেটা সেভাবে যেভাবে আছে সেভাবে দিয়ে দিয়েছে। আমি কপি বললাম করে যে পেস্ট করে আমি দিয়েছি। আমি মানে প্রথম এক পাতা পড়লাম, দ্বিতীয় পাতায় আমি কেন রিলেট করতে পারছি না যে কি ব্যাপার, এটার থেকে এটা কিভাবে গল্প ঘুরে গেল কেন, বা একটা যে আছে মানে গঠনমূলক যে বিষয়গুলো আছে, মানে লেখার গঠনটাই তো নষ্ট হয়ে গেল। তখন আমি চিন্তা করলাম নিশ্চয়ই সে এভাবেই করেছে। এটা কিন্তু খুবই, মানে লেখালেখির জগতে খুবই হুমকি স্বরূপ ব্যাপার। আমি আহ, যারা তরুণ যারা আছে, আমি আমাদেরকে যারা দেখতে পাবে, আমি সবসময় মেসেজ দিই যে লেখালেখি এটা ক্রিয়েটিভ জায়গা, সৃষ্টিশীল জায়গা। তোমার একটা নিজস্বতা আছে, তোমার একটা সৃষ্টির জায়গা আছে। তুমি সেখানে মানে কখনো এমন কাজ করো না যেটা হচ্ছে যে তুমি তোমার ক্রিয়েটিভিটিকে তুমি নষ্ট করে দিচ্ছে, এবং একটা সময় গিয়ে তুমি আফসোস করছো যে আমি এই সময়ে আমি এটা ব্যবহার না করে যদি নিজের মেধাটাকে ব্যবহার করতাম, তাহলে বোধহয় আমি এর চাইতে ভালো লিখতে পারতাম বা ইয়ে করতে পারতাম। তো আমি মনে করি এটা খুবই আসলে হুমকি স্বরূপ, এবং মানে এটা যারা আবিষ্কার করেছে বা ইনোভেশন যারা এটা করলো, তাদের আসলে একটু চিন্তা করা উচিত ছিল যে এখানে যেন ক্রিয়েটিভ যারা আছে তাদেরকে আমরা ধারণা দিব, কিন্তু তাদেরকে আমরা তৈরি করে দিব না, ধারণা দিতে পারি। আমি বলি যে আমি তাদেরকে এটাও বলি যে চ্যাট জিপিটি থেকে তুমি ধারণা নাও। চ্যাট জিপিটি থেকে তুমি যদি কন্টেন্টের যে একটা ইয়ে আছে, যে একটা আমি একটা কন্টেন্ট নিলাম, ধারণা নিতে পারো, কিন্তু সেটাকে সেখানে সে যেভাবে দিয়ে দিবে সেটা ব্যবহার করার কোনো মানে হয় না। তুমি ধারণা নিতে পারো। তো চ্যাট জিপিটি আসলে এআই জিনিসটা আসছে মানুষকে ধারণা দেওয়ার জন্য, কিছু কিছু জায়গায় সহযোগিতা করবে। কিন্তু আমি মনে করি লেখালেখির ক্ষেত্রে এআই থেকে ধারণা নিতে পারো, কিন্তু এআই থেকে কিন্তু হুবহু যে লেখাগুলো বা এটা কিন্তু একেবারে নিজের মেধাকে একেবারে কবর দিয়ে দেওয়ার মতো অবস্থা। তো আমি মনে করি এটা আসলে খুবই সামনের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই হুমকি স্বরূপ একটা ব্যাপার এটা, এবং এটা কিন্তু আপনি কখনো কন্ট্রোল করতে পারবেন না। আমিও পারবো না, আপনিও পারবেন না, কেউ পারবে না কন্ট্রোল করতে। এটা যারা সৃষ্টি করে বানিয়েছে তারাই কন্ট্রোল করতে পারবে। কিন্তু তবে এটা কিন্তু আমি মনে করি এটা শুধু আমাদের দেশে হয়। এটা আমার বাইরের দেশে মনে হয়, আমার মনের কাছে মনে হয় করে না। কারণ বাইরের দেশে তারা ট্যালেন্টটাকে কাজে লাগানোর চেষ্টা করে। ঠিক আছে? সেক্ষেত্রে মানে দেখা যায় কি যে আমরা ধৈর্য কম হওয়ার কারণে বা অলসতার কারণে দেখা যায় চ্যাট জিপিটি বা এই ধরনের এআই ইউজ করতে করতে সত্যি সত্যি আমাদের মেধার একটা অবক্ষয় হচ্ছে, যেটা আমরা বুঝতেও পারছি না।
এই জিনিসটা তরুণদের মধ্যে এত বেশি আকারে ছড়িয়ে গেছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আসলে মেধা। আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা লাইন লিখলেও সেটার যতটা গুরুত্ব থাকবে, আপনি অন্য একটা জায়গা থেকে কপি পেস্ট করে বা এআই দিয়ে একটা নতুন কিছু তৈরি করলেও সেটার ততটা গুরুত্ব থাকবে না যতটা আপনার নিজের ক্রিয়েটিভিটিতে থাকে। আসলে এই বিষয়গুলো এরকম। আমরা কথা বলতে বলতে আসলে আপনার থেকে অনেক অ্যাডভাইস পেয়েছি, যে অ্যাডভাইস গুলো আমাদের যারা দেখবে, যারা সত্যি সত্যি রাইটার হতে চায়, যাদের এই ধরনের ইচ্ছা আছে, বা কন্টেন্ট রাইটিং এ বা কপি রাইটিং, আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে আপনার কাছে নতুন কিছু মনে হয়েছিল, বুঝতে পারছিলেন না যে কি, আমার মনে হয় সবার কাছে এরকম হবে। আমি নিজেও আসলে বুঝতে পারছিলাম না যে কপি রাইটিংটা আসলে কি। আমি আপনার থেকে আজকে নতুন করে ধারণাটা পেলাম, যেটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। আশা করি যারা দেখবে তাদের জন্য এই বিষয়টা অনেক হেল্পফুল হবে। তো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যারা দেখবে, যারা ভবিষ্যতে লেখক হতে চায় বা বর্তমানে অলরেডি লেখালেখি করছে, তাদের জন্য যদি আপনার পক্ষ থেকে কোনো উপদেশ থাকতো বা আপনার নিজের কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করার থাকতো, তাহলে যদি করতেন। আচ্ছা, আহ, আমি ভবিষ্যৎ যারা লেখালেখি করবে আমি তাদেরকে তো একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে প্রচুর পড়তে হবে, পড়াটাকে চালিয়ে যেতে হবে। আপনি লেখালেখি করুন কিংবা লেখালেখি না করে শুধু শুধু পড়েন, মানে বই পড়াটা যদি যদি আপনি বই পড়তে ভালোবাসেন, বই পড়ার চেষ্টা করুন। আমি মনে করি যে আহ, আমাদের দেশে যে নৈতিকতা নীতি নৈতিকতার যে অবক্ষয়, যে অমানবিকতার যে অবক্ষয়, তার একটা মাত্র কারণ হচ্ছে আমরা বই পড়ি না। আমরা মানে একটা আসলে মানে যদি ধরি যে 2020-এর পর থেকে কিন্তু বা 18-19 সালের পর থেকে কিন্তু যখন এই জিনিসটা ফেসবুক, বেড়ে গেছে। সবাই যখন আমরা অনলাইনে বেশি ইয়ে হয়ে গেলাম, ইনভলভ হয়ে গেলাম, যুক্ত হয়ে গেলাম, তখন থেকে আসলে আম মানে এই যে সাহিত্য জিনিস, সাহিত্য বলে একটা জিনিস আছে, একটা বিষয় আছে এবং এটার যে একটা দাম আছে এটা আমরা ভুলে গেছি। হ্যাঁ? এই এটার ১ম কারণটা হচ্ছে যে আমরা যে একসময় বই পড়তাম, সে বই পড়াটা হয়নি। আপনি খেয়াল অভ্যাসটা করে ছুটে দেখবেন গেছে মানুষ। ২০২১ কিংবা ২২ সাল পর্যন্ত মোটামুটি একটা জেনারেশন চেষ্টা করতো বই পড়ার। এটা হুম। আমি রিয়ালাইজ করেছি বই মেলায় গিয়ে। যে না, আসলে তো মানে বই পড়ছে, চেষ্টা করছে। তো বই মেলা এভাবে জমে উঠে কিভাবে? তো আপনি দেখবেন যে ২৩ সাল থেকে ২৪ সাল বই তো বিক্রি তো খুব একটা হচ্ছে কিনা আমি জানি না। মেলায় সবাই দেখলাম শুধু বইয়ের পাতা উল্টাচ্ছে, আর বই ছবি তুলতেছে। হ্যাঁ, ছবি তুলছে। তো তখন খুবই দুঃখজনক ব্যাপার আসলে। আমি লেখক হিসেবে খুবই দুঃখ পেলাম আসলে। এটা আমাদের চট্টগ্রামে যখন বইমেলা হতো, বইমেলা প্রত্যেক বছর হয়, তখন আমি আরো অবস্থা আরো বেশি খারাপ দেখি। তো সবাই ছবি তুলতে আসে, বই পাতা উল্টিয়ে চলে যায়। কেউ মানে ইয়ে হচ্ছে না। মানে বই ইয়ে কেনার কোনো ইয়ে নেই। এমনিতে হচ্ছে আ ৳২০০-৩০০ আমরা অনেক জায়গায় খরচ করে ফেলি। কিন্তু একটা বই কিনতে গেলে আমাদের অনেক সমস্যা। হ্যাঁ? তো আমি তরুণ লেখকদেরকে যারা লেখক হতে চায় আমি তাদেরকে বলব যে প্রচুর বই পড়তে হবে। মানে এই পড়াটা চালু রাখতে হবে। ২য় কথা হচ্ছে যে আ প্রচুর ভাবতে হবে একটা লেখার ক্ষেত্রে। একটা শব্দের জন্য অন্ততপক্ষে সময় নিয়ে ভাবতে হবে। আ আপনি যদি অন্ততপক্ষে যদি একটা কবিতা লেখার জন্য যদি আপনি ২ দিনের সময় নেন, অসুবিধা নেই। আপনি তাও একটু ভাবেন। আপনার চিন্তা শক্তিটাকে বাড়াতে হবে। ব্রেইনস্টর্মিং এর যে ব্যাপার আছে, সেটা বাড়াতে হবে। তারপরে হচ্ছে ৩য় কথা হচ্ছে যে তাকে অবশ্যই সে সে যেভাবে সমাজকে শিক্ষা দিচ্ছে তাকেও কিন্তু বাস্তব জীবনে সেটাই হতে হবে। যে আমি যেন একটা ভালো মানুষ হতে পারি এবং ভালো মানুষ হতে পারলে আমি ভালো লেখক হতে পারবো। আমাকে যেন আমার নৈতিকতা যেন আমার ঠিক থাকে। যেন আমি যে সমাজকে যে পাঠককে আমি যে মেসেজটি দিচ্ছি, আমি বাস্তব জীবনেও যেন আমি সেটা হতে পারি। যেমন আমি যদি সত্যি কথা হচ্ছে বলি, আমি আমার বই লিখে আমি আজ পর্যন্ত যে সম্মানটা যে অর্জন করেছি বা আম যে বলে না যে লেখক সম্মানী পায়। আমি সেই সম্মানীতে আমি আমার জন্য কখনো খরচ করেছি বলে মনে হয় না। আমি বেশিরভাগই আমি করেছি কি এগুলো বিভিন্ন যে চাইল্ড ফান্ড যে যারা আছে বা যেগুলো বা অনাথ, অসহায় যারা আছে, আমি তাদের কাছে হচ্ছে সেগুলো আমি ব্যয় করে ফেলি। আমি চিন্তা করি আসলে আমি তো চাকরি করছি এবং এটা তো আমার শখ।
লেখালেখিটা আমার শখ। হ্যাঁ, আমি শখ করে বই করছি। আমার পাঠক বই কিনছে। এটা আসলে এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি এটা করি। অনেকেই আবার দেখা যাচ্ছে আসলে মানে তাদের জীবিকা নির্বাহের জন্য অনেকে লেখালেখি করে থাকে। এটা অন্য হুম, হুম, বিষয়। কিন্তু আমি এই কাজটা মানবিক কাজগুলো আমি করে থাকি। তো আপনি আপনার লেখালেখির মধ্যে যেমন মানবিকতা দেখাচ্ছেন, তেমনি আপনাকে বাস্তব জীবনে মানবিক হতে হবে, ভালো মানুষ হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। প্রচুর ধৈর্য ধরতে হবে। এবং যেটাই করুন না কেন একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। আর হচ্ছে যে মানুষকে সম্মান করতে হবে। আমাদের বর্তমানের যুগে আমি যা দেখলাম, এটা আসলে লেখালেখি সাহিত্য জগতে আমি বেশিরভাগ দেখলাম যে একজন জুনিয়র লেখক তার সিনিয়র লেখককে সম্মান করে না বা একজন সিনিয়র লেখক তার জুনিয়র লেখককে সম্মান হুম, করে না। একজন জুনিয়র লেখক যেটা লিখলো, যে একটা বই লিখলো না লেখক না কেন, তাকে আমার শেখাতে হবে যে ভাইয়া বা এভাবে লেখার প্রয়োজন নাই, তুমি এভাবে লেখো, এটা ভালো করতে পারো। অনেকে কি করে যে একটা বই সে চাইলে কিনতে পারে, সে কিনবে না। এটা আমি আমি সবসময় এই জিনিসটা আমি খুবই পছন্দ করি না। যেমন আমার এমন জীবনে সৌভাগ্য হয়েছে যে আমি খুব একটা কারো কাছে তেমন একটা পরিচিত পাইনি। কিন্তু আমার হুম, কাছে এমন দেখা সৌভাগ্য হয়েছে যার একজন মানুষের জীবনের ১ম কবিতা আমার পড়ার সৌভাগ্য হয়েছে। এবং সেখানে কি, কি ভুল হয়েছে, আরো কি করতে পারবো সেই সাজেশনটা আমি দিয়ে দিতে পেরেছি এবং তারা সেটা কাজে লাগিয়েছে। হ্যাঁ? অনেক তরুণ, তরুণ লেখক আছে বর্তমানে তারা অনেকে বই বের করেছে। আমি যদি নাম নাও বলি। আ এই যে আমার কাছ থেকে কিন্তু টুকটাক সাজেশন নিয়েছে। ভাইয়া আমি কিভাবে লিখলে এভাবে আমার একটু কবিতাটা পড়ে দেখুন বা গল্পটা পড়ে দেখুন। যে কোথায় আমাকে ইমপ্রুভ করতে হবে, কোথায় আমাকে করতে হবে। তো আমি জিনিসটাতে খুব খুশি হই যে এবং শেখাতে পারলে তো আমার খুবই ভালো লাগে যে না আসলে আ মানে আমি কিছু না কিছু শিখতে কারণ আমিও কিন্তু একসময় একজনের কাছ থেকে শিখেছি। হ্যাঁ, আমিও শিখেছি এবং আমি যার থেকে যার যা যা যাদের কাছ থেকে শিখেছি, যাদেরকে দেখে, দেখে শিখেছি, আমিও ঠিক তেমনি আমার যারা জুনিয়র লেখক আছে তাদেরকে আমি শেখানোর চেষ্টা করেছি। এবং আমি আমি তাদেরকে এটাও শিখিয়েছি যে, যাই করুন না কেন নিজের ভেতর থেকে জিনিসটা আনুন। কাউকে হুম, নকল করার প্রয়োজন নেই। আর যদি আপনার ইনটেনশন থাকে আমার বিখ্যাত হতে হবে, আমার বিখ্যাত যে আমি যা তা লিখে আমি বিখ্যাত হয়ে যাব। আমার আ কি বলে যে আমার ফেস ভ্যালু দিয়ে আ আমার বুস্টিং করে তারপর হচ্ছে আরো নানান কৌশলে যে নানান মার্কেটিং ভাবে হচ্ছে আমি বইগুলো পাঠককে আ পড়াবো। এটা কিন্তু আমি মনে করি এটা খুবই আ আমার কাছে মনে হয় না এটা খুবই সাহিত্যের সাথে মানাচ্ছে। এটা এর চাইতে আপনি ব্যবসা করতে পারেন। এটা আমি মনে করি লেখালেখি বাদ দিয়ে। কারণ লেখালেখি কিন্তু ব্যবসা না। হ্যাঁ? না, লেখালেখিটা হচ্ছে সৃষ্টি, একটা নিজস্ব সৃষ্টি। তো আমি আমি বেশিরভাগ তরুণদেরকে দেখি এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। যে কেন ভাই তুমি এত দৌড়ের উপর আছো? তুমি লিখছো ঠিক আছে লিখে যাও। এক জীবন লিখে যাও। একটা সময় না একটা সময় তোমার পাঠক পড়বে। তোমার কেন দরকার হচ্ছে যে এভাবে একেবারে হ্যাঁ, তুমি নিজের বই প্রচার করো। তুমি মানুষকে সাহস করে বলো যে, "ভাইয়া আমি বই লিখেছি, এটা আপনি একটু পড়ে দেখতে পারেন।" কখনো কেনার জন্য হুম, ফোর্স করবে না। কখনো কেনার জন্য বলার দরকার নেই। ভাই আপনি পড়ে দেখতে পারেন। কয়েক পাতা পড়ে দেখুন। পড়ার পরে যদি তার কিনতে মন চায় সে কিনবে। কিনতে মন চায় না চাইলে তার ব্যক্তিগত ব্যাপার। তো আমাদের জি, অনেক তরুণরা বলে যে, "ভাইয়া আমাকে অনেকে মেসেজ দেয় যে, ভাইয়া আ এই বইটা প্রি-অর্ডার চলছে বা ভাইয়া আমার বইটা একটু কিনে দেখবেন।" এটা আমার কাছে খুবই জিনিসটা ভালো লাগে। তখন তাদেরকে বোঝাই যে আমাকে তো আগে কয়েকটা কথা পড়তে হবে। আমার যদি ভালো লাগে আমি অবশ্যই কিনবো। কিন্তু কখনো কাউকে ফোর্স করবা না বা কখনো কাউকে এভাবে জি, দরকার নেই। তুমি নিজেকে প্রচার করো। তুমি নিজের বই সবাইকে মন খুলে বলো যে আমি বই বই কি করলাম কিনলাম। আপনার যদি কি বলে? আপনার সব বন্ধু কিন্তু আপনার বই কিনবে না। আপনার ভার্সিটি জীবনে কিংবা আপনার যেই বন্ধু হোক না কেন, আপনার বন্ধু যদি ২০ জন ৫০ জনও হয়, আপনার ৫০ জন বন্ধু কিন্তু কখনোই আপনার বই কিনবে না। এবং তারা যদি কিনেও তারা কিন্তু সবাই আপনার বই পড়বে না। পড়বে কারা? আপনার হয়তোবা ২-৩ জন কাছের বন্ধুরা পড়বে। হ্যাঁ? এটা কিন্তু একদম আমার বাস্তব অভিজ্ঞতাই আমি হুম, শেয়ার হুম, করছি যে, আমার অনেক বন্ধু ছিল। এখন দেখলাম যে প্রায় বন্ধুরা হুম, ব্যস্ত হয়ে গেল। কিন্তু সব বন্ধুরা কি করলো? সব বন্ধুরা কিন্তু আমার বই যখন প্রকাশ পায়, তখন সবাই কিন্তু আমার বইগুলো প্রচার করে না। কিন্তু আমি দেখলাম যে আমার কয়েকজন কাছের বন্ধু, খুবই হাতে গোনা, খুবই কম।
তারা বইগুলো প্রচার করেছে, তারা বইগুলো কিনেছে, তারা বইগুলো পড়েছে, পড়ে আমাকে জানিয়েছে যে মানে ভালো মন্দ, ভালো লাগা মন্দ লাগা আমাকে জানিয়েছে। তো হুম। এই যে একটা আমি কিন্তু তখন একটা সাহস পাই, একটা অনুপ্রেরণা পাই যে না আমাকে আহ কেউ না কেউ তো আমাকে বলছে। এর পাশাপাশি যদি আমি পাঠকের ক্ষেত্রে বলি, আহ আমার জীবনে অনেক সুন্দর সুন্দর মানে কিছু সুন্দর সুন্দর মোমেন্ট আছে, স্মৃতি আছে, যেগুলো আসলে আমি যে আমি যে লেখালেখি কখনো ছাড়তে পারবো না, মানে এটার একটা শিক্ষা জীবনে। আহ, যেমন হচ্ছে আমি এমনও দেখলাম, আহ, একটা পাঠককে দেখলাম যে চট্টগ্রাম বইমেলাতে, সে থাকে কক্সবাজার। হুম। সে কক্সবাজার থেকে চট্টগ্রাম বইমেলা আসলো শুধুমাত্র আমার নতুন বইটা কেনার জন্য। সে শুধুমাত্র আমার সাথে একবার দেখা করবে এবং আমার বইটা কিনবে। সে কক্সবাজার থেকে চলে আসলো। আমি যদি এটা অনেক ঢাকায়, বড় প্রাপ্তি। এমনও আছে যে আমি একদিন মেলার স্টলে বসে আছি, কোন একটা দুপুরবেলা, বই মেলার স্টলে বসে আছি। এমন সময় আহ, হ্যাঁ, একটা স্কুলে কম সম্পর্কে মেয়েটা তখন স্কুলে পড়তো, নাইনে মনে হয় এরকম। আমি তাকে চিনি না। এখন সে, জানি না কার মাধ্যমে আমার বইটা, আমার একটা বই পড়েছিল, গল্পের বই, আমার মনে হয় নিত্য স্টেশনটা পড়েছিল। হুম। তখন আমাকে বলল যে আপনি ভাইয়া, আমাকে সালাম দেওয়ার পর বললো ভাইয়া আপনি অমুক না? আমি বললাম যে হ্যাঁ। বললো ভাইয়া আমি আপনার অমুক ওই বইটা পড়েছি, মানে খুব ভালো লেগেছে এই সেই। তখন বললো যে ভাই আপনি মানে গল্পের বই আনেন বা ইয়ে আনেন। এমনও আমি এটা তো একটা খুবই আমার জন্য খুব আমি মনে একটা স্কুলের মেয়ে আর চিনি না ভালো করে, আমাকে বললো। এরপর আমি এমন কিছু দেখেছি আমার কবিতার বইয়ের ক্ষেত্রেও, যে আমি এমন একজন পাঠককে দেখলাম যে সে আবৃত্তি করে। হ্যাঁ, সে আবৃত্তি শেখে। তো সম্ভবত এখানে সে শিল্পকলায় শেখে আবৃত্তি। তো তার যে আবৃত্তির যে শিক্ষক, প্রশিক্ষক যে, তাকে প্রথম প্র্যাকটিসটা দিয়েছে কি যে তুমি আহ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ওদের কিছু কঠিন কঠিন যে কবিতাগুলো, মানে তার ভাষা, তার শব্দটা যেন, আবৃত্তির ক্ষেত্রে তো হচ্ছে যে শব্দটাকে যেন শুদ্ধ, উচ্চারণটাকে যেন সুন্দরভাবে করতে পারে, সেটা একটা চর্চার জন্য, প্র্যাকটিসের জন্য দেওয়া হয়। আম, তাকে ওভাবে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। এখন সে কি করলো, তার একটু একদিন বন্ধুর সুবাদে সে আমার বইটা কিনেছিল মেলা থেকে। আমার মনে পড়ে সে মনে হয় আমার কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য অনেক মানে অপেক্ষা করছিলাম, পরে অটোগ্রাফ দিলাম। এরপর হচ্ছে আহ, আমার সাথে মানে ফেসবুকে অ্যাড হলো কোনোভাবে। এখন আমি তার মুখে শুনি নাই, তার বন্ধুর মুখে আমি একদিন শুনেছি যে তাকে যখন অ্যাসাইনমেন্টটা দেওয়া হতো আবৃত্তির জন্য, সে কি করতো, আমার কবিতাগুলো তো সে পড়েছে, পড়ার পরে হচ্ছে সে নাকি আমার কবিতাগুলোই সে অ্যাসাইনমেন্ট হিসেবে নিয়ে যেত। এখন তার যে আবৃত্তি প্রশিক্ষক তিনি জিজ্ঞেস করতেন যে তুমি মানে মাঝে মাঝে কার কবিতা জানি তুমি পড়ে আসো, কবিতাগুলো সুন্দর কিন্তু তুমি এগুলো কেন পড়ে আসো, তোমাকে তো আমি ওগুলো পড়তে দিইনি, তোমাকে তো আমি দিয়েছি অন্যজনের। বলে যে না, উনি আমার একজন পছন্দের কবি, তরুণদের মধ্যে ওনার কবিতাগুলো আমার ভালো লাগে। বলছে না তুমি এগুলো পরে ইয়া করবা। এমনকি সে যখন আমাকে একবার দেখেছিল পার্টি ঘরে, তখন আমাকে বলে ভাই একটা রিকোয়েস্ট, যে আপনি কবিতা লেখা ছাড়িয়েন না, আপনি, আমার মনে হয় আপনি গল্পের চাইতে কবিতা ভালো লেখেন। অবশ্য আমি মানে আমি জানি গল্পেরও আপনার অনেক পাঠক আছে, কিন্তু আমার কাছে মনে হয় আপনি কবিতা ভালো লাগে আপনি, আমি চাই আপনি আরো কবিতা বের করেন। আমি জানি আমি যদি কবিতা বই এখনই বের করি, সে এখনই মনে হয় সবার প্রথম পাঠক মানে সে হবে। তো এগুলো কিন্তু আমার কাছে একটা বড় বড় প্রাপ্তি। এগুলো কিন্তু আমি কখনো টাকা দিয়ে কিনতে পারবো না। এগুলো কখনো আমি আমাকে যদি কেউ নাও চিনে বা আমাকে যদি, আমি যদি বিখ্যাত নাও হই, আমি এই যে ভালোবাসাটা আমি কখনো অর্জন করতে পারতাম না যদি আমি আহ মানে যদি এই যে লেখার যে বা একটা সৃষ্টি যদি আমি তৈরি করতে না পারতাম, এই মানে এই এই বিষয়গুলো। তো এটা আমার কাছে কিন্তু অনেক কিছু মানে অনুপ্রেরণা যোগায় আমাকে আসলে, যে না আমি আমি আমার মনে হয় লেখালেখি ছাড়া উচিত না। যখন আমি হতাশ হই, যখন আমি দেখি যে মানে আমার বই বা আমার লেখা কেউ পড়ছে না,
তখন আমি হতাশ হতাম। একটা সময় এগুলো এগুলো হচ্ছে প্রায় ২-৩ বছর আগের কথা। আমি খুব হতাশ হয়ে থাকতাম যে আমার আমার মনে হয় লেখা পড়ছে না বা কিছু হচ্ছে না, আমাকে দিয়ে মনে হয় হবে না। তখন দেখতাম যে আমার যারা সিনিয়র ছিল তারা আমাকে বলতো যে, "যদি লেখক হতে চাও তুমি লেখালেখি ছাড়বা না। তোমাকে পড়তে হবে। প্রয়োজনে পড়ো। প্রয়োজনে আ আ প্রয়োজনে ঘুরে আসো, ভ্রমণ করে আসো।" হ্যাঁ? তখন দেখবা যে তোমার কি হয়ে যাবে। আ লেখার এটা মাথা ঠান্ডা থাকবে এবং আ তোমার যখন ব্রেইন কাজ করা শুরু করবে আস্তে, আস্তে তখন তুমি লেখো। বেশি চাপ নিলে তুমি লিখতে পারবে না। যার ফলে তুমি রাইটার্স ব্লক এ পড়ে যাবা। তো তরুণরা অনেকে হুম আসলে হুম এই লেখালেখির ব্লকটাতে পড়ে যায়। তারা যখন হতাশ থাকে কোনো কিছু নিয়ে, তারা যখন কোনো টেনশনে থাকে, আ দুশ্চিন্তায় থাকে, তারা তারা আসলে লিখতে পারে না। তখন তখন তারা মনে করে কি যে, "না আমি আমার ভাবনার জগনে আমার যা আছে আমি তা লিখে ফেললাম।" আসলে এমন না। যে চিন্তা শক্তিটা বাড়াতে হবে। তারপরে প্রচুর বই হুম পড়তে হুম হবে। তারপর লেখালেখি চালিয়ে যেতে হবে, চর্চাটা অব্যাহত রাখতে হবে। এর পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন পত্রিকাতে, তারপরে আ যে বিভিন্ন সংকলনে সেখানে তুমি লেখা পাঠাতে পারো। আ সেখানে দেখবে যে তোমাদের যে আ লেখা তারা বাছাই করুক, তোমার লেখা যদি তারা নিতে পারে নিবে, নয়তো নিবে না। এটা তোমাদের মানে চিন্তা করার দরকার নেই। আ আমি এমন লেখককে দেখেছি, আমি নাম বলব না, আমার অনেক সিনিয়র লেখক। একটা সময় তাদেরকে কেউ চিনত না। একটা সময় হুম তারা পত্রিকার অফিসে ঘুরত তাদের লেখাটা নেওয়ার জন্য। মেইলে অসংখ্যবার লেখা পাঠিয়েছে, নিচ্ছে না। কাগজে লিখে খামে ভরে লেখা পাঠিয়েছে। পত্রিকায় লেখা ছাপানো হচ্ছে না। কিন্তু একটা সময় গিয়ে আমি দেখলাম যে তারা বর্তমানে আ অনেক তাদের পাঠক, তারা বর্তমানে তাদেরকে অনেকেই চেনে। হ্যাঁ? তাদের গল্প দিয়ে ওয়েব সিরিজ তৈরি হচ্ছে বাংলাদেশে, ওয়েব ফিল্ম হুম তৈরি হুম। হচ্ছে। এটা আসলে মানে অসাধারণ অনেক কিছু। তাদের কাছ থেকে একটু অনুপ্রেরণা পাই। যে তারা পারলে আমি কেন পারব না? তো লেখালেখিটাকে যদি নিজের শখ হিসেবে ধরে নিতে পারো, তাহলে নিজের শখটাকে সুন্দরভাবে ধরে রাখতে হবে। আর যদি মনে হয় যে না আমাকে লেখালেখি করে আমার জীবিকা উপার্জন করতে হবে, আমি তাও বলব যে পাঠককে একটা সুন্দর মেসেজ দাও। পাঠককে যেন হতাশ না করো। একটু যত্নশীল হতে হবে লেখালেখির প্রতি। এবং এটা আমিও চেষ্টা করি, যেমন আমিও মনে করি যে আমি এখনো মনে হয় ভালো লিখি না। কিন্তু আমি চেষ্টা করি যে আমার লেখাকে যত্নশীল করার জন্য। যেন আমার পাঠকরা আরো বেশি মানে বুঝতে পারে। যেন বুঝতে পারে না উনি মনে হয় লেখালেখি নিয়ে রিসার্চ করে। উনি মনে হয় গবেষণা করে। সেই কারণে উনার লেখাগুলো ভালো হয়। তো নিজের ভালো লেখার যদি মানে ইনটেনশন নিয়ে যদি লেখো, আশা করি কখনোই এই যে অভ্যাসটা এবং যে লেখালেখির যে চর্চাটা কখনোই থামবে না এবং এটা চলমান থাকবে। এবং একদম। কাছে আমার এটাই মেসেজ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে দেখতে আজকে আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে এত সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে ওনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য, পাশাপাশি আমাদেরকে এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য, যেগুলো আশা করছি যারা তরুণ লেখক আছে বা লেখালেখিতে তাদের ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্য অনেক কার্যকরী হবে। আমি আজকে এখান থেকে অনেক কিছু শিখে গেলাম। আশা করছি যারা দেখবে তারাও এখান থেকে অনেক কিছু শিখে যেতে পারবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার সামনের যাত্রা সুন্দর হবে। আর আমাদের পডকাস্টে অথবা অন্য কোনো আয়োজনে আপনাকে আবার আমরা আমাদের সাথে পাবো। ধন্যবাদ স্যার। আ আপনাকেও ধন্যবাদ এবং YSSC কেও অনেক ধন্যবাদ যে এটা মনে হয় আপনাদের ফার্স্ট পডকাস্ট সম্ভবত। আমাকে দিয়ে মনে হয় উদ্বোধন হলো।